বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। সকাল থেকে এলোমেলো হাওয়া, মেঘ। গতকাল রাত্রিরে দু এক পশলা বৃষ্টি হয়েছিল, রাস্তা ভিজে রয়েছে। আবার বৃষ্টি নামবে মনে হয়। আদিত্য জানলা দিয়ে তাকিয়েছিল। মাস দুয়েক তার হাতে তেমন কাজ নেই, তবু রোজ আপিসে গিয়ে বসে। অনেকক্ষণ হলো কেয়া স্কুলে বেরিয়ে গেছে। বৃষ্টি নামল। আদিত্য ভাবছিল এবার বেরোনোর জন্য তৈরি হতে হবে। বৃষ্টি দেখে আবার বসে পড়ল। ভাবল এক কাপ কফি খেয়ে বেরোবে। গ্যাস জ্বালিয়ে সবে কেটলিটা বসিয়েছে, পাশের ঘর থেকে মোবাইলটা বেজে উঠল। সাড়া দিতেই ওপার থেকে নারী কণ্ঠ। একটু কেটে কেটে কথাগুলো আসছে। হ্যালো, আমি কি প্রাইভেট ইনভেস্টিগেটর আদিত্য মজুমদারের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি আদিত্য মজুমদার বলছি। বলুন কি দরকার? শুনুন, আমি খুব বিপদের মধ্যে আছি। হ্যালো, আচ্ছা, হ্যালো, আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি আমার খুব বিপদ, আমার ভীষণ বিপদ। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু কবে দেখা করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। আপনার সময় হলে আজই সময় হবে আপনার? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আমার অফিসে দুপুর 2:30 নাগাদ চলে আসুন তবে। হ্যাঁ, ঠিক আছে। কোথায়? হ্যালো হ্যালো। কথার মাঝখানে ফোনটা কেটে গেল। মোবাইলের কানেকশনগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে। আদিত্য ওই নাম্বারটায় ফোন করতে যাচ্ছিল, ফোনটা নিজের থেকেই আবার বেজে উঠল। সেই নারী কণ্ঠ। হ্যালো, ফোনটা কেটে গেল। আমি বলছিলাম যে আপনার অফিসটা ঠিক কোথায়? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার অফিসটা হচ্ছে বউবাজার স্ট্রিটে, মানে এখন যার নাম বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। আপনি কোন দিক থেকে আসবেন? আমার বাড়ি নরেন্দ্রপুরে, এই রামকৃষ্ণ মিশন ছাড়িয়ে। আপনি একটু আপনার অফিসে যাবার ডিরেকশনটা দেবেন প্লিজ? হ্যাঁ, আচ্ছা, আপনি বাইপাস দিয়ে এসে মা ফ্লাইওভারটা ধরার চেষ্টা করুন, কেমন? তাহলে জ্যাম পাবেন না। আর ফ্লাইওভার থেকে নেমে রেস কোর্সের সামনের রাস্তাটা দিয়ে সোজা আপনি বিবাদীবাগে চলে আসুন, কেমন? রাইটার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে বউবাজারে ঢুকুন। ওদিক দিয়ে তখন ঢুকতে দেবে, মানে বউবাজারের ট্রাফিক ফ্লোটা তখন পশ্চিম থেকে পূব দিকে। চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিং আসার ঠিক আগে বাঁ দিকে পড়বে বিনানি ম্যানসন, কেমন? 5 তলা বাড়ি। ওই বাড়ির দোতলায় আমার অফিস। আর বাড়িতে ঢোকার মুখে দেখবেন একজন সিকিউরিটি বসে আছে, ওর নাম শ্যামল। ওকে যদি আমার নাম বলেন তাহলে অফিসটা দেখিয়ে দেবে। বুঝতে পেরেছেন? মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি অসুবিধা হলে আপনাকে ফোন করে নেব। বলছি, আপনি শুধু আপনার অফিসের ঠিকানাটা একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন? বেশ বেশ, আমি করে দিচ্ছি। তাহলে 2:30-এর সময় আপনি চলে আসছেন। হ্যাঁ, আসছি। একেবারে সামনাসামনি এসেই আমি আমার প্রবলেমটা বলবো। হ্যাঁ, রাখছি তাহলে। ফোন রেখে আদিত্য দ্রুত দাড়ি কামালো, স্নান সারল। হাতে সময় আছে, তবু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া ভালো। ক্লায়েন্ট বলে কথা, মহার্ঘ বস্তু। তার বাড়ি থেকে শ্যামবাজার মেট্রো স্টেশন হেঁটে মিনিট 7। সেন্ট্রাল স্টেশনে নেমে আপিস আরও মিনিট 5। তবে মেট্রো আসতে কতক্ষণ লাগবে সেটা কেউ বলতে পারে না। দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন লেখক অভিরূপ সরকারের কলমে গোয়েন্দা আদিত্য মজুমদার সিরিজের কাহিনী কবরখানা। গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত গোয়েন্দা আদিত্য পঞ্চবান বইটি থেকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দ্বীপ প্রকাশন ও লেখক অভিরূপ সরকারকে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পে গোয়েন্দা আদিত্য মজুমদারের চরিত্রে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের নিবেদন কবরখানা।
আমি ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একটু বুঝুন প্লিজ। ভদ্রমহিলার গলাটা বিপন্ন শোনালো। আদিত্য পূর্ণ দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার। কোনো মহিলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে তার সংকোচ হয়। সে মহিলার ওপর থেকে দৃষ্টি সরিয়ে টেবিলের ওপর রাখল। কফি খাবেন? ভদ্রমহিলা একটু হকচকিয়ে গেছেন। বোধহয় ভাবছেন আদিত্য তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। মানে বলছিলাম, কফি খেতে খেতে ভালো করে আপনার কথা শুনবো। আপনি তো ভীষণ উত্তেজিত হয়ে আছেন, আগে ঠান্ডা হয়ে বসুন। আদিত্য কফি করার জন্য উঠে দাঁড়ালো। আপনি কফিতে দুধ চিনি খান তো? ব্ল্যাক কফি, দুধ চিনি ছাড়া। হ্যাঁ। কফি করতে করতে আদিত্য ভদ্রমহিলাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বয়স কত হবে? 35-36 নাকি আর একটু বেশি? অবশ্যই 40-এর নিচে। স্বাস্থ্যবতী, তবে স্থূলাঙ্গী বোধহয় কেউ বলবে না। রং ঈষৎ চাপা, মুখশ্রীতে আকর্ষণ আছে। বড় বড় চোখ, সরু করে আঁকা দুটি ভুরুর মাঝখানে বড় টিপ। মেয়েরা সাধারণত যত বড় টিপ পরে তার থেকে বড়। কানে ঝুমকো, নাকে নাকছাবি, ঠোঁটে হালকা লিপস্টিক। ভদ্রমহিলার বিপন্নতার সঙ্গে সাজগোজটা ঠিক মানাচ্ছে না। হ্যাঁ, এই যে আপনার কফি। এবার বলুন তো আপনার সমস্যাটা ঠিক কি? আচ্ছা, সবার আগে আপনার নাম এবং পরিচয়। আদিত্য 2 কাপ কফি হাতে নিয়ে টেবিলে ফিরে এসেছে। আমার নাম অর্পিতা লাহিড়ী। হোম মেকার আমি, বাড়ি নরেন্দ্রপুরে। আমার সমস্যা হলো, আমার স্বামী আমাকে খুন করার চেষ্টা করছে। আপনার স্বামী আপনাকে খুন করার চেষ্টা করছেন? কি করে বুঝলেন আপনার স্বামী আপনাকে খুন করার চেষ্টা করছেন? আমরা নিজেরাই পছন্দ করে একে অপরকে বিয়ে করেছিলাম, সন্তান হয়নি। আমার স্বামী বুবাই আমাদের পাড়ারই ছেলে, ভালো নাম অরিজিৎ লাহিড়ী, আমারই বয়সী। আমরা আগে ভবানীপুরে থাকতাম। বছরখানেক হলো আমাদের সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এতটাই যে অরিজিৎ আজকাল আমাকে প্রায় ভয় দেখায় সে আমাকে খুন করে নিজে সুইসাইড করবে। একটা পিস্তলের লাইসেন্স নিয়ে পিস্তল কিনেছে, জানেন? আমার খুব ভয় করে। আচ্ছা, আপনাদের সম্পর্কটা তলানিতে ঠেকলো কেন? কিছু হয়েছিল? কিছুই হয়নি। সমস্যাটা বুবাইকে নিয়ে। ও সন্দেহ বাতিক। যত বয়স বাড়ছে তত বাতিকটাও বাড়ছে। আমাকে সারাক্ষণ সন্দেহ করে। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন ফিরব, উফ, এসব নিয়ে নানা প্রশ্ন, খিটিমিটি। মাঝে মাঝে আমারও রাগ হয়ে যায়, আমি উত্তর দিই না। আর তাতেই না বুবাইয়ের সন্দেহটা আরো বেড়ে যায়। বিশেষ কোনো কারণে কি আপনার স্বামী আপনাকে সন্দেহ করে? মানে বিশেষ কোনো ব্যক্তি কি এই ব্যাপারে ইনভলভড? না, বুঝতেই পারছেন, এসব ক্ষেত্রে একজন তৃতীয় ব্যক্তি সাধারণত থাকে। দেখুন, আপনাকে সাহায্য করতে গেলে পুরো ছবিটা আমাকে তো স্পষ্টভাবে জানতে হবে। হ্যাঁ, পুরো ছবিটা তো আপনাকে জানতেই হবে। আমি বলছি, আমার একজন পুরনো বন্ধু আছে। সে বুবাইয়েরও পুরনো বন্ধু। বুবাই যেমন আমার পাড়ার বন্ধু, এও তাই। একে নিয়েই বুবাই আমাকে সন্দেহ করে। অথচ বিশ্বাস করুন, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নেই, কোনোদিন ছিলও না। তাছাড়া আমার একটা এনজিও আছে, আমরা আদিবাসীদের মধ্যে কাজ করি। ফলে আমাকে মাঝে মাঝে কলকাতার বাইরে রাত্রির কাটাতে হয়। এখন তো সেটা নিয়েও বুবাই আমাকে সন্দেহ করে। আপনার বন্ধুর সঙ্গে কি আপনার এখনো নিয়মিত দেখা হয়? না, দেখুন, যদি হয় তাহলে বলতে হয় যে আপনার স্বামীর সন্দেহের হয়তো কিছু কারণ থাকলেও থাকতে পারে। না, আসলে আমার বন্ধু কাল্টুর কথা একটু বলি আপনাকে। কাল্টুর ভালো নাম সৌভিক গুপ্ত। কাল্টু ভালো চাকরি করে, কিন্তু ওরই নেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। বিশেষ করে নানা রকম পাখির ছবি তোলা ওর নেশা। বিয়ে করেনি,
একটু ছুটিছাটা পেলেই ক্যামেরা নিয়ে সোজা কোনো জঙ্গলে পালিয়ে যায়। আগে ওর সঙ্গে অতটা দেখা হতো না, তবে নিয়মিত টেলিফোনে কথা হতো। এখন যত বুবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে, তত আমারও একটা আশ্রয়ের দরকার পড়ছে। আমি ততই কালটুর সঙ্গে মেলামেশা বাড়িয়ে যাচ্ছি। কিন্তু আবারও বলছি আপনাকে, কালটুর সঙ্গে আমার প্রেমের কোনো সম্পর্কই নেই, কোনো দিনও ছিল না। আমরা খুব ভালো বন্ধু। কালটু এখনো আমাদের সেই পুরনো পাড়াতেই থাকে। ওখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। তাছাড়া কালটু সঙ্গে থাকলে আমি খুব শান্তিতে থাকি। আপনার দাম্পত্য সমস্যার কথা আপনি আপনার বন্ধুকে বলেছেন? একটু বলেছি, পুরোটা বলিনি। কালটু হয়তো কিছুটা আন্দাজ করতে পারে। আসলে এসব কথা বলতে আমার খুব সংকোচ হয়। কালটু জানে আমার স্বামী কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে বলে আমাকে সময় দিতে পারে না, আর তাই নিয়েই যত সমস্যা। আপনার স্বামী কি সত্যিই খুব ব্যস্ত থাকেন? মানে কি করেন আপনার স্বামী? আমার স্বামীর একটা ব্যবসা আছে, এটা ওর পৈতৃক ব্যবসা। বুবাই ওর বাবা মায়ের একমাত্র সন্তান। আমার শাশুড়ি অনেক দিন আগে মারা গেছেন, শ্বশুরমশাই মারা গেছেন এই বছর 5 হলো। এখন বুবাই পুরো ব্যবসাটা দেখে। উনি কি ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকেন? কিছুটা ব্যস্ততা তো আছেই। আগে মাথার ওপর আমার শ্বশুরমশাই ছিলেন, তাই ওর দায়িত্বটাও কম ছিল। এখন পুরোটাই ওর ঘাড়ে। বুঝেছি। আচ্ছা, আপনার স্বামীর ব্যবসার অবস্থা ঠিক কেমন? মানে আপনার শ্বশুরমশাই মারা যাবার পর আপনার স্বামী কেমন চালাচ্ছেন? অর্পিতা লাহিড়ী কিছুক্ষণ চিন্তা করলেন। বোধহয় বুঝে উঠতে পারছেন না একজন বাইরের লোককে পারিবারিক ব্যবসার কথা কতটা বলা উচিত। তার মনের ভাবটা আন্দাজ করে আদিত্য বলল, দেখুন, একটা কথা বলি, আপনি আমার কাছে প্লিজ কিছু লুকোবেন না। আপনাকে সাহায্য করতে গেলে তো আমার পুরোটা জানা দরকার, তাই না? আর আমার ডিসক্রিপশনের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমার স্বামীর ব্যবসার অবস্থা ভালো নয়। আমার শ্বশুরমশাইয়ের বাবার ছিল প্লাইউডের কারখানা, একটা নরেন্দ্রপুরে আর একটা নর্থ বেঙ্গলে বালুরঘাটের কাছে। শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখনও কারখানা দুটো খুব ভালো চলত। আমার স্বামীর হাতে আসার পর থেকে কারখানাগুলোর অবস্থা খারাপ হতে আরম্ভ করলো। এখন বালুরঘাটের কারখানাটা বন্ধ হয়ে গেছে, নরেন্দ্রপুরেরটা কোনো রকমে টিকে আছে। এটা কেন হলো? মানে আপনার স্বামীর কি ব্যবসায় মন নেই? না না, মন খুবই আছে, একটু বেশি মাত্রাতেই আছে। বুবাইয়ের সমস্যা হলো ওর মেজাজ। রেগে গেলেও মানুষকে মানুষ বলে জ্ঞানই করে না, আর খুব অল্পতে রেগেও যায় জানেন। এত মেজাজ দেখালে কি লেবারদের ম্যানেজ করা যায়? আমার শ্বশুরমশাইকে কখনো রাগ করতে দেখিনি। ঠান্ডা মেজাজে ইউনিয়নের নেতাদের উনি চমৎকার হ্যান্ডেল করতে পারতেন। আর আমার স্বামী প্রথমেই রেগে ওঠে। যত ওর ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে তত ওর রাগ বাড়ছে। লেবার ট্রাভেলের ফলে বালুরঘাটের কারখানাটা বন্ধই হয়ে গেল। নরেন্দ্রপুরেও খুব গোলমাল লেগে রয়েছে। এই যে বলছেন আপনার স্বামীর ব্যবসা ভালো চলছে না, এর ফলে আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার কি কোনো ব্যাঘাত ঘটেছে? আমি বলতে চাইছি, আগের তুলনায় আপনাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি নেমে গেছে? আদিত্য সাবধানে জিজ্ঞেস করল, তারপর বলল, আসলে কি হয় জানেন তো, মানে সংসারে অভাব থাকলে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ হয়ে যায়, তাই জিজ্ঞেস করছি আর কি। আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটাই নেমে গেছে। ভবানীপুরের অত বড় বাড়িটা বিক্রি হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক গয়না দিয়েছিলেন, সেই গয়নাগুলো সবই গেছে। বুবাই এক এক করে সেগুলো আমার কাছ থেকে নিয়ে বাধা দিয়ে টাকা ধার করেছিল, না হলে নাকি ওয়ার্কারদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়া যেত না। বুবাইকে জেলে যেতে হতো, পরে আর গয়নাগুলো ছাড়ানো যায়নি। এখন আমরা নরেন্দ্রপুরে যে বাড়িটায় থাকি সেটা বুবাইয়ের ঠাকুরদাদা করেছিলেন, বড় বাগান বাড়ি। সেটাও মর্টগেজ দিয়ে বুবাই ব্যাংক থেকে টাকা ধার করেছে। আমাদের আর কিছুই নেই,
বিশেষ করে গয়নাগুলোর জন্য খুব খারাপ লাগে। অনেক পুরুষের গয়না, ফ্যামিলি হেয়ারলুম বলে কথা। কয়েকটা প্রেশাস স্টোন ছিল, রুবি, এমারেল্ড, ডায়মন্ড। সেগুলো তো খুবই দামি, তাই না বলুন? আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল। ঠান্ডা হয়ে যাওয়া কফির শেষটুকু এক ঢোকে গলায় ঢেলে দিয়ে বলল, আপনার কি মনে হয় ব্যবসা চলছে না বলে আপনার স্বামী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে? হয়তো ব্যবসাটা না চলা স্ট্রেসটা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গাটা ধরতে পেরেছেন। আগে যখন আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, তখন বুবাই বদারই করতো না আমি কোথায় যাচ্ছি, কি করছি। যত প্রফেশনালি আনসাকসেসফুল হচ্ছে, তত আমার ব্যাপারে কেমন যেন পজেসিভ হয়ে উঠছে। হয়তো ডিপ ইনসাইড ওর একটা ইনসিকিউরিটি কাজ করছে। হয়তো ভাবছে আমি ওকে অপদার্থ মনে করছি, ওকে অপদার্থ মনে করে অন্য পুরুষের দিকে ঝুঁকছি। এটা কিন্তু সম্পূর্ণ ওর মন গড়া। আচ্ছা, আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করেছেন? করিনি আবার? কত চেষ্টা করেছি, কত দিন ধরে চেষ্টা করেছি। চেষ্টা করে করে এখন আমি আশা ছেড়ে দিয়েছি। বুবাই যদি কোনো সাইকিয়াট্রিস্টের সাহায্য নিত ভালো হতো, কিন্তু সেটাও কিছুতেই করবে না। তাও ওর মেজাজ, খামখেয়ালিপনা সব আমি মেনে নিতাম। কিন্তু ইদানিং বুবাই ভীষণ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। ভায়োলেন্ট মানে? আপনার গায়ে হাত তুলছে? না, আমার গায়ে বুবাই এখন অব্দি হাত তোলেনি, কিন্তু মাঝে মাঝে ভয় দেখায়। অ্যাসিড দিয়ে আমার মুখটা পুড়িয়ে দেবে, পেট্রোল দিয়ে আমার শরীরটা জ্বালিয়ে দেবে। বলে, যে সুন্দর মুখটা দেখিয়ে তুমি তোমার বন্ধুকে অ্যাট্রাক্ট করছো, যে সুন্দর শরীরটা দিয়ে তুমি তোমার বন্ধুকে সিডিউস করছো, আমি সেই মুখটা পুড়িয়ে দেব, সেই শরীরটা জ্বালিয়ে দেব। এইসব কথা বলতে বলতে ওর মুখ চোখের চেহারা বদলে যায়। মনে হয় হয়তো সত্যি সত্যি একদিন ওই সব ভয়ানক কাণ্ড করে বসতে পারে। বন্ধু মানে কি আপনার সেই পুরনো বন্ধু কাল্টু, মানে সৌভিক গুপ্ত? হ্যাঁ, ও ছাড়া আর কে হবে? আচ্ছা, আপনি বলছিলেন না আপনার স্বামী একটা পিস্তল কিনেছেন? সেটা কি কাজে লাগে? যখন লেবার ট্রাভেলের ফলে বালুরঘাটের কারখানাটা বন্ধ হয়ে গেল, তখন ইউনিয়নের লোকেরা বুবাইকে প্রায় ভয় দেখাতো, বলতো ওকে প্রাণে মেরে ফেলবে। সেই সময় বুবাই পিস্তলের লাইসেন্সটা নিয়ে পিস্তল কিনেছিল। এখন আর মনে হয় না কেউ বুবাইকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। এখন ওই পিস্তলটা দিয়ে বুবাই আমাকে ভয় দেখায়। কি বলে ভয় দেখায়? আপনাকে গুলি করবে? না না, আমাকে গুলি করবে না, নিজেকে গুলি করবে, সুইসাইড করবে। আসলে আজকাল বুবাই খুব ডিপ্রেশনে ভোগে, খুব ড্রিঙ্কও করে। ড্রাঙ্ক অবস্থায় পিস্তলটা বার করে সামনে রাখে, বলে ওর মতো একজন অপদার্থ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওর মরে যাওয়াই উচিত। তবে মরে যাবার আগে ও আমার মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়ে যাবে। বাড়িটাকে না আমার কেমন যেন একটা কবরখানা বলে মনে হয়। আপনাদের বাড়িতে কি অ্যাসিড বা ওই জাতীয় কিছু আছে? থাকলেও আমি জানি না কোথায় আছে। আদিত্য ড্রয়ার থেকে সিগারেট দেশলাই বের করল, বলল, যদি কিছু মনে না করেন, আমি একটা সিগারেট খেলে কি আপনার খুব অসুবিধা হবে? খান খান, আমার কোনো অসুবিধা হবে না। আমার স্বামী একজন চেইন স্মোকার। এই সিগারেটের ধোঁয়ায় এখন আমি ইমিউন হয়ে গেছি। আদিত্য উঠে গিয়ে জানলাটা খুলে দিল। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, নিচে কর্মব্যস্ত বউবাজার স্ট্রিট, সার ফার্নিচারের দোকান, একটা দুটো ঘড়ির দোকান, রেস্তোরাঁ, মোগলাই পরোটা ভাজার গন্ধ ভেসে আসছে। আদিত্য টেবিলে ফিরে এসে সিগারেট ধরালো। ঘরের ভেতর কয়েক পাক পায়চারি করল। সে গভীরভাবে চিন্তা করছে। তারপর চেয়ারে বসে প্রশ্ন করল, আচ্ছা, আপনি পুলিশের কাছে গিয়েছিলেন? না, যাইনি। কিন্তু গেলেই বা কি বলতাম? আমাকে বুবাই তো এখন অবধি কোনো রকম ফিজিক্যাল অ্যাসল্ট করেনি। ও যে আমাকে ভয় দেখায় তারও তো কোনো প্রমাণ নেই। পুলিশ বলবে সবই আমার কল্পনা,
আমি পুলিশকে ভালো মতো চিনি, ওরা সব সময় কাজ কমাতে চায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। পুলিশ আপনাকে এই স্টেজে খুব একটা সাহায্য করতে পারবে না, আমার মনে হয় প্রোটেক্ট করতেও পারবে না। দেখুন, শুধু আপনার মুখের কথা কি আপনার বাড়িতে তো পাহারা বসাবে না, কিন্তু আমি বা কি করে আপনাকে প্রোটেক্ট করব? আমি তো আপনার বাড়িতে ঢুকে বসে থাকতে পারবো না। আপনার স্বামী হয়তো আমাকে মেরে তাড়িয়ে দেবে। তাহলে আপনি আমাকে ঠিক কি করতে বলছেন? আমি আপনার কাছে খুব স্পেসিফিক একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। অর্পিতা লাহিড়ীর গলায় আর কোনো উত্তেজনা নেই। আমি আর বুবাইয়ের সঙ্গে থাকতে পারছি না, আমি ডিভোর্স চাই। কিন্তু বুবাই কিছুতেই আমাকে ডিভোর্স দিতে রাজি হবে না। আমার একমাত্র উপায় ওর বিরুদ্ধে হিউম্যান ক্রুয়েলটি চার্জ প্রমাণ করা। কিন্তু শুধু আমার মুখের কথায় তো ক্রুয়েলটি প্রমাণ হবে না, সলিড এভিডেন্স চাই। আপনি আমাকে সেই এভিডেন্স জোগাড় করে দেবেন। এর জন্য যা ফি লাগে আমি আপনাকে দেব। বাপের বাড়ি থেকে কিছুটা টাকা আমি ইনহেরিট করেছি। না না, শুনুন, টাকার কথা পরে হবে। আপনি আগে আমাকে বলুন আপনি কি ধরনের এভিডেন্স চান এবং সেটা কিভাবে আমাকে জোগাড় করতে বলছেন। দেখুন, কি এভিডেন্স জোগাড় করবেন, কিভাবে জোগাড় করবেন, সেসব আপনার ব্যাপার। আমি শুধু একটা সাজেশন দিতে পারি। আমাদের বাড়ির বাগান থেকে বসার ঘরটা পরিষ্কার দেখা যায়। কোনো কোনো সন্ধেবেলা বুবাই বসার ঘরে বসে ড্রিঙ্ক করে, করতে করতেও মাত্রা ছাড়িয়ে যায়। আর ঠিক তখনই ও ভায়োলেন্ট হয়ে উঠে আমাকে অ্যাবিউজ করতে শুরু করে। ও ভায়োলেন্ট হয়ে উঠে আমাকে অ্যাবিউজ করতে শুরু করলে আপনাকে তার একটা ভিডিও তুলতে হবে। বাগান থেকে বসার ঘরের ভিডিও তুলবেন। আমি জানলাটা খুলে রাখবো যাতে অডিও নিতে অসুবিধা না হয়। আর যেদিন সন্ধেবেলা বুবাই ড্রিঙ্ক করতে বসবে আমি আপনাকে খবর দিয়ে দেব। আপনি ঘণ্টাখানেকের মধ্যে চলে এলেই হবে। নেশা চড়তে বুবাইয়ের ঘণ্টাখানেক লেগে যায়। আবার এমন হতেও পারে যে আপনি যেদিন এলেন সেদিন বুবাইয়ের নেশা চড়লই না, ও ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সেরকম হলে আপনাকে কিন্তু আর একটা দিন আসতে হবে, কিংবা আরও একদিন। তবে আমার ধারণা খুব বেশিবার আপনাকে আসতে হবে না। আদিত্য হতভম্ব হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। এরকম লুকিয়ে চুরিয়ে ফটো তোলার কাজ সে আগে কখনো করেনি। তাৎক্ষণিকভাবে আর কিছু বলার না পেয়ে সে বলল, মানে আমি কি করে ভিডিও তুলবো বলুন তো? আমার তো ভালো ক্যামেরাও নেই। কথাটা বলেই তার মনে হলো এটা খুব বোকা বোকা কথা হয়ে গেল। আজকাল তো মোবাইলেই ভিডিও তোলা যায়। আপনাকে বিশ্বাস করে একটা ক্যামেরা আমি দেব, একটু পুরনো, তবে কাজ চলে যাবে। কাজ হয়ে গেলে আপনি ফেরত দিয়ে দেবেন। ক্যামেরাটা আমি কারোর হাত দিয়ে পাঠিয়ে দেব, কেমন? আমার পক্ষে এখানে বারবার আসাটা খুব বিপজ্জনক। বুবাই নানাভাবে আমার উপর নজর রাখে। আমি একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে এসেছি জানতে পারলে ও তো আমাকে মেরেই ফেলবে। আদিত্য ভাবছিল কাজটা নেবে কি না। কাজটা ভালো নয়, কিন্তু এদিকে 2 মাস তার হাতে কোনো কাজ নেই। সঞ্চয় ফুরিয়ে এসেছে। এবার কেয়ার কাছে হাত পাততে হবে তাকে। বসে না থেকে কিছু একটা করা দরকার। সে বলল, ঠিক আছে, আমি আপনার কাজটা নিলাম, কিন্তু তার আগে আমার দুজনের ঠিকানা এবং ফোন নাম্বার দরকার। 1, আপনার স্বামী অরিজিৎ লাহিড়ীর, আর 2, আপনার ওই বন্ধু সৌভিক গুপ্তর, এবং আপনাদের বালুরঘাট আর নরেন্দ্রপুরের কারখানার নাম ঠিকানা। এসব ঠিকানা ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন? এটা তো কেউ জানেই না আমি আপনার কাছে এসেছি। আর বুবাই জানতে পারলে তো অনর্থ করবে। আর কালটু এত অবাক হয়ে যাবে যে আমি নিজেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ব। না দেখুন, আপনার কাজটা করতে গেলে আমাকে কিন্তু কিছু খোঁজ খবর নিতে হবে। এটা ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। হয়তো ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি আপনার ফেভারে নতুন কোনো এভিডেন্স পেয়ে গেলাম, তবে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার স্বামী বা সৌভিকবাবু ঘুণাক্ষরও টের পাবেন না আমি কে বা আমার আসল উদ্দেশ্য কী। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন তাহলেই আমি কাজটা নেব। অর্পিতা লাহিড়ী অনেকক্ষণ ভাবলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি। আপনার সঙ্গে আমি ল্যান্ডলাইনে যোগাযোগ রাখবো, মোবাইলে নয়। আমার সন্দেহবাতিক স্বামী রেগুলার আমার মোবাইলটা চেক করে, এবং আমার পক্ষে ফিজিক্যালি এখানে আসা আর বোধহয় সম্ভব হবে না। পরের একটা দিন
আদিত্যর প্লাইউড কারখানা নিয়ে রিসার্চ করে কাটল। জানতে পারল যমুনা নদীর ধারে হরিয়ানার যমুনা নগরে প্লাইউড কারখানার সংখ্যা সব থেকে বেশি, কারণ নিকটবর্তী জঙ্গলগুলো থেকে এখানে কাঠের যোগান প্রচুর। আগে আসাম, মেঘালয়েও অনেক প্লাইউড কারখানা ছিল। সুপ্রিম কোর্টের একটা পরিবেশ সংক্রান্ত রায়ের ফলে তাদের অস্তিত্ব বিপন্ন। আরও জানতে পারল প্লাইউড শিল্পে এখন টুটি কাটা প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে বহু কারখানা উঠে যাচ্ছে, বিশেষ করে যাদের দূর থেকে কাঠ কিনে আনতে হয়। বিকেলে আদিত্য আপিসে বসে ইন্টারনেটে প্লাইউড উৎপাদনের খুঁটিনাটি দেখছে। একটা অল্প বয়সী ছেলে এসে একটা ব্যাগ দিয়ে গেল, বলল, অর্পিতা ম্যাডাম পাঠিয়েছেন। ছেলেটা চলে যেতে আদিত্য ব্যাগ খুলে দেখল একটা ক্যানন SLR ক্যামেরা, যার যৌবন চলে গেলেও আভিজাত্য চলে যায়নি। ক্যামেরার সঙ্গে একটা পুরনো ইউজার্স ম্যানুয়াল আর একটা মুখবন্ধ খাম। খামের মুখ খুলতে একটা নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা কাগজ বেরিয়ে পড়ল। বোঝাই যাচ্ছে অর্পিতা লাহিড়ী মোবাইলে ওগুলো পাঠাতে চায়নি, পাছে ট্রেস থেকে যায়। সন্ধেবেলা বাড়ি ফিরে আদিত্য অরিজিৎ লাহিড়ীর ফোন নাম্বারটা লাগালো। হ্যালো। হ্যাঁ, আমি কি অরিজিৎ লাহিড়ীর সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি অরিজিৎ লাহিড়ী। বলুন, কি দরকার? নমস্কার, আমার নাম আশিস মিত্র। আমি জানি বালুরঘাটে SL প্লাইয়ের একটা কারখানা কিছুদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, রয়েছে, কিন্তু তাতে আপনার কি? আমি আপনার ওই কারখানাটা কিনতে চাই। আপনি কি ওটা বিক্রি করতে ইন্টারেস্টেড? আপনি বালুরঘাটের কারখানাটা কিনতে চান? কেন? ওটা তো কয়েক বছর বন্ধ হয়ে পড়ে আছে, যন্ত্রপাতিতে জং ধরে গেছে। তাছাড়া অনেক লায়াবিলিটি আছে, যেগুলো না মেটালে আপনি কারখানাটা চালু করতে পারবেন না। তাও আপনি কারখানাটা কিনতে চান কেন? আদিত্যর মনে হলো লোকটা বদমেজাজি হতে পারে, কিন্তু অসৎ নয়। না হলে কেউ নিজের কারখানার ওইভাবে নিন্দে করে না, বিশেষ করে খদ্দেরের কাছে। লোকটা যে কেন ব্যবসায় সুবিধে করতে পারেনি সেটা পরিষ্কার। দেখুন, আমার একটা বিজনেস প্ল্যান আছে, আর সেটা আমি আপনার সঙ্গে আলোচনা করতে রাজি নই। আপনার সঙ্গে শুধু কারখানা বিক্রির শর্তগুলো আলোচনা করব। অবশ্য আপনি যদি কারখানা বিক্রি করতে রাজি থাকেন তবেই। দেখুন, কারখানাটা আমার মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। ওটাকে ঘাড় থেকে নামাতে পারলে বেঁচে যাব, কিন্তু মিথ্যে কথা বলে কারখানা বিক্রি করতে চাই না। তাই প্রথমেই সমস্যাগুলো বলে রাখলাম। না, সে ঠিক আছে। কাল কি আপনার সময় হবে? তাহলে আপনার সঙ্গে দেখা করে ডিটেলগুলো একটু আলোচনা করতে পারতাম। আমি আসলে হরিয়ানা যমুনানগরে থাকি, পরশু ফিরে যাব, তো কাল দেখা করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আপনি কাল 12টা নাগাদ আমার নরেন্দ্রপুরের কারখানায় চলে আসুন। সামনাসামনি না হয় কথা হবে। আমি কারখানার ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, কেমন? এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, করে দিন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো হলো আপনার সঙ্গে কালকে ওই নরেন্দ্রপুরের কারখানাটাও একবার দেখা হয়ে যাবে। আপনার দুটো কারখানায় কি একই ধরনের মেশিনারি আছে? মোটামুটি একই ধরনের। বালুরঘাটের কারখানাটা আগে হয়েছে, তাই যন্ত্রপাতিগুলো আর একটু পুরনো মডেলের, তবে একই টাইপ। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, নমস্কার। আপনার নামটা কি বললেন যেন? আরেকবার বলুন তো প্লিজ, মানে গেটে বলে রাখবো তো, তাই আর কি। আদিত্যকে একটা গাড়ি ভাড়া করতে হলো, হন্ডা সিটি। কারখানার ক্রেতা সাজতে গেলে কিছুটা তো ভড়ং দরকার। 12টার একটু আগেই সে SL প্লাইয়ের নরেন্দ্রপুরের কারখানায় পৌঁছে গেছে। পাঁচিল ঘেরা মস্ত বড় অঞ্চল। গেটে বলা ছিল, দারোয়ান জানালো, ভেতরে ঢুকে বাঁ দিকের রাস্তাটা ধরে কিছুটা এগোলেই কারখানা এবং অফিস। ডান দিকে গাছপালার মধ্যে একটা দোতলা বাড়ি চোখে পড়ল। ওই বাড়িটা কার? ওটা হলো ওই মালিকের বাংলো। আদিত্য ভাবল, ক্যামেরা নিয়ে যদি রাত্রিরের অন্ধকারে ঢুকতে হয় তাহলে পাঁচিল টপকাতে হবে। ব্যাপারটা বিশেষ সুখকর হবে না। দুদিকে জঙ্গল রয়েছে, জায়গাটা আর একটু যত্ন পেতে পারত। কারখানাটাও অনেক দিন রং করা হয়নি, বোঝা যাচ্ছে। তুলনায় আপিস বাড়িটা
সামান্য ঝকঝকে। আপনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান, মিস্টার লাহিড়ী আপনার জন্য ওখানে অপেক্ষা করছেন। রিসেপশনে বসে থাকা মেয়েটি বলল, কাছে পিঠে আর কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে একটা ভারী কাঠের দরজা। অনুমান করা যায় একসময় পালিশ করা ছিল, এখন মলিন। দরজার ওপর অরিজিৎ লাহিড়ী, সিইও কথাটা ইংরেজিতে লেখা আছে। ঘরটা বেশ বড়, কিন্তু সে তুলনায় আসবাব কম। তবে একদিকে এক প্রস্থ সোফা কাউচ আছে। অরিজিৎ লাহিড়ী আদিত্যকে দেখে উঠে দাঁড়ালো। সুপুরুষ, বয়স মনে হয় 40-এর কাছাকাছি। ইশারা আদিত্যকে সোফায় বসতে বলল। মিনিট 10 পরে যখন টিপটে চা এসেছে, অরিজিৎ লাহিড়ী জিজ্ঞেস করল, আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, মানে আপনি পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চান কেন? আজকাল সকলেই তো পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। আসলে কি জানেন, হরিয়ানায় যে কারখানাটা আমি চালাই সেটা আমার নিজের নয়। আমি ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু মালিক আলাদা। ছোটবেলা থেকেই এই লাইনে আছি, তো ভাবলাম অভিজ্ঞতা তো কিছু হলো, এবার নিজের ব্যবসা শুরু করার সময় হয়েছে। এখন যমুনানগরে আপনি তো জানেন অনেকগুলো প্লাই ফ্যাক্টরি, প্রচণ্ড কম্পিটিশন। বড় কোম্পানিগুলোর সঙ্গে তো আমি কম্পিট করতেও পারবো না, তাই ভাবলাম নিজের দেশে ফিরে যাই, এখানকার লোকাল মার্কেটটা ধরবার চেষ্টা করি। এখানেও কিন্তু কম্পিটিশন কম নয়, লোকাল ম্যানুফ্যাকচারার অনেক আছে। কিন্তু আমার মনে হয় বালুরঘাট জায়গাটার কিছু অ্যাডভান্টেজও আছে। ভিড়ভাড়টা কম, কলকাতার তুলনায় ইউনিয়নবাজিও কম। তাছাড়া নর্থ বেঙ্গল থেকে সহজে কাঠ পাওয়া যাবে। আপনি বালুরঘাটের কারখানাটা বন্ধ করে দিলেন কেন? আমার কপাল। বুঝলাম না স্যার। দেখুন, কারখানাটা কিনতে গেলে আমাকে কিন্তু সব কিছু ভালো করে জানতে হবে। আপনি ঠিকই বলেছেন, কারখানা বিক্রি করতে গেলে আমাকেও সব কথা খুলে বলতে হবে। আসল ব্যাপারটা হলো, ব্যক্তিগত কারণে আমি কলকাতা ছেড়ে যেতে পারতাম না। একজনকে বিশ্বাস করে তার হাতে বালুরঘাটের কারখানার ভার দিয়ে এসেছিলাম। সে আমাকে ঠকিয়েছে বললে অবশ্য কম বলা হবে। আমাকে সর্বশান্ত করে দিয়েছে। হি হ্যাজ জাস্ট রুইন্ড মি। এমনকি এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও জমা দেয়নি, জানেন? সেই টাকাটা জোগাড় করতে গিয়ে আমাকে আমার ভবানীপুরের পৈতৃক বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হলো। মাফ করবেন যদি অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে ফেলি, কিন্তু আমি জিজ্ঞেস না করে থাকতে পারছি না, কি এমন ব্যক্তিগত কারণ থাকতে পারে যাতে একটা পুরো ব্যবসা অন্য কারো হাতে ছেড়ে দিয়ে আপনি কলকাতায় বসে থাকবেন? আমি নিজেরা ব্যবসা চালাই বলে জানি এটা জাস্ট করা যায় না। ব্যবসা লাইনে নিজের ভাইকেও কেউ পুরো বিশ্বাস করতে পারে না, এসব নিশ্চয়ই আপনিও জানেন। তাই আপনার কলকাতায় থাকার কম্পালশনটা কি ছিল আমি সত্যিই বুঝতে পারছি না। আর দেখুন, সেটা বুঝতে না পারলে আপনার কারখানা আমি কেমন করে কিনবো? অরিজিৎ লাহিড়ীর চোয়াল শক্ত হলো। মনে হয় কি বলবে, কতটা বলবে, এসব নিয়ে তার ভেতরে একটা তোলপাড় চলছে। কিছুক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করার পর সে বলল, দেখুন, সমস্যাটা আসলে আমার স্ত্রীকে নিয়ে। আমার স্ত্রী ঠিক সুস্থ নয়, মানে আমাকে তার কাছাকাছি থাকতে হয়, তাকে নজরে রাখতে হয়। দেখুন, এর বেশি আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। সে আমার কারখানা আপনি কিনুন বা নাই কিনুন। আদিত্য ইচ্ছে করে চুপ করে আছে, যেন কত চিন্তা করছে। শেষে সে বলল, ঠিক আছে, আপনাকে আর আমি ব্যক্তিগত প্রশ্ন করব না। আমি আপনার কারখানা কিনতে ইন্টারেস্টেড। কারখানার হিসেবপত্রগুলো দেখা যাবে? বিশেষ করে কত টাকা লায়াবিলিটি আছে সেটা আমি জানতে চাই, আর মেশিন, বাড়ি এবং বিল্ডিং যা আছে তার ভ্যালুয়েশন। আমি মোটামুটি একটা হিসেব তৈরি করে রেখেছি। আমার চিফ অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে ঘণ্টাখানেক বসলে ও সবটা আপনাকে বুঝিয়ে দেবে। অরিজিৎ লাহিড়ী টেবিলের ওপর রাখা বেলটা বাজালো। পরের 1 ঘন্টা আদিত্যর সংখ্যার গোলক ধাঁধায় কাটল। হিসেবপত্র দেখা শেষ হলে এসে আবার ফিরে এলো অরিজিৎ লাহিড়ীর ঘরে। ঘড়িতে তখন প্রায় 1:30। অরিজিৎবাবু, বালুরঘাট কারখানার হিসেব দেখলাম। কিছু কাগজপত্র আমি জেরক্স করে সঙ্গে নিয়ে যাচ্ছি। আদিত্য তার হাতের ফাইলটা দেখালো। এটা আমার অ্যাকাউন্টেন্টকে দেখাতে হবে, বুঝলেন? আমি ফিরে গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করব। আর পরের বার যখন আসবো তখন বালুরঘাটে গিয়ে কারখানাটা দেখব, কেমন? আজ তাহলে আসি।
এ কি? না না, এখনই কোথায় যাবেন? আমার বাড়িতে লাঞ্চের ব্যবস্থা করেছি। আপনি কিন্তু আজ দুপুরে আমাদের সঙ্গে লাঞ্চ করবেন, কেমন? আপনি আমাদের সঙ্গে লাঞ্চ করলে খুব ভালো লাগবে, প্লিজ প্লিজ। এভাবে বলার পর না বলার প্রশ্নই ওঠে না। তাছাড়া অর্পিতা লাহিড়ীর বাড়িটাও দেখা হবে। অরিজিৎ লাহিড়ী লোকটাকে কিন্তু আদিত্যর মন্দ লাগছে না, শুধু একটা হালকা অস্বস্তি। অর্পিতা লাহিড়ীকে তো বলা নেই সে এখানে আসছে। আদিত্যকে দেখলে অর্পিতা বেফাঁস কিছু করে বসবে না তো? ক্রকারি, কাটলারি, শ্বেত পাথরের ডাইনিং টেবিল, ফুলদানিতে একটা হলদে গোলাপ এবং খাদ্য তালিকা, সব কিছুতেই আভিজাত্যের ছাপ আছে, আধিক্য কোথাও নেই। আদিত্য মনে মনে লাহিড়ী পরিবারের রুচির প্রশংসা করছিল। তাকে দেখে গৃহকর্ত্রী ক্ষণেক চমকে উঠেছিল কি? উঠলেও প্রায় সঙ্গে সঙ্গে সামলেও নিয়েছে। মানতেই হবে, অভিনয়টা অর্পিতা লাহিড়ীর স্বাভাবিকভাবেই আসে। এই ডালটা কিন্তু আমাদের বাড়ির স্পেশালিটি, হিং দিয়ে অড়হর ডাল। এটা মিনির নিজের রান্না, ডালটা মিস করবেন না। আর এই থোড় বাটাটাও কিন্তু স্পেশাল, একবার ট্রাই করে দেখুন। অরিজিৎ লাহিড়ী ভাতের বোলটা এগিয়ে দিতে দিতে বলল। মিনি লাহিড়ী অর্থাৎ অর্পিতা মৃদু গলায় বলল, আমি প্রায় কিছুই ব্যবস্থা করতে পারিনি। আমার কর্তা আজ সকালে বললেন যে আপনি খাবেন। এই মফস্বলে চাইলেই তো সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যায় না। বাড়িতে যা ছিল তাই দিয়ে যেটুকু পেরেছি আর কি। তবে মাছটা খুব ফ্রেশ, আমাদের পুকুরের, আজই ধরেছে। রাইস বোলের ঢাকনা খুলতেই আশ্চর্য সুগন্ধে ঘরটা ভরে গেল। একেবারে প্রথম শ্রেণীর বাসমতি। আদিত্য ভাবছিল এরা কি রোজই এরকম খায়, নাকি এসব কারখানার সম্ভাব্য ক্রেতার সম্মানার্থে। অর্পিতা লাহিড়ী বলেছিল তাদের জীবনযাত্রার মান পড়ে গেছে। এই যদি মান পড়ে যাবার নমুনা হয়, তাহলে আগে কি ছিল? চমৎকার রান্না। আদিত্য খেতে খেতে অর্পিতার দিকে মুখ তুলে বলল, এইসব রান্না কি আপনার? না, সব রান্না মিনি করেনি, তবে মিনির তদারকিত হয়েছে। আমাদের একজন কুক আছে যাকে মিনি নিজের হাতে তৈরি করেছে। এখন তার মার্কেট ভ্যালু কিন্তু অনেক, তবে মিনির ব্যাপারে তার একটা বিরাট অ্যাটাচমেন্ট আছে বলে সে আমাদের ছেড়ে যায় না। মিনি শুধু নিজে ভালো রাঁধে তাই কিন্তু নয়, অন্যদেরও ভালো রাঁধার ব্যাপারে ইন্সপায়ার করতে পারে। ব্যাস। কি যে বলো না, তোমাকে তো এখনো রান্না ইন্সপায়ার করতে পারলাম না। মিনি ঠিকই বলেছে, রান্না ব্যাপারটাতে আসলে আমি কোনো ইন্টারেস্ট পাই না, তবে হ্যাঁ, খেতে খুব ভালোবাসি। আদিত্য ভাবছিল এই দম্পতিকে তো আপাত দৃষ্টিতে স্বাভাবিকই লাগছে, তাহলে অর্পিতা কেন বলল যে তাদের সম্পর্কটা তলানিতে ঠেকেছে? হয়তো ওপর থেকে ঠিক বোঝা যায় না। মাছটা অসাধারণ। এত ফ্রেশ কাতলা মাছ আদিত্য বহুদিন খায়নি। চিকেনের প্রিপারেশনটাও অনবদ্য। আদিত্য ভাবছিল, আহা, সে বা কেয়া যদি এরকম রাঁধতে পারত। আমাদের এখানে খুব টাটকা শাক সবজি পাওয়া যায় জানেন তো, মাছও ভালোই পাওয়া যায়। শুধু মাটন কিনতে গেলে সেই কলকাতায় ছুটতে হয়। একটু রাইস বোলটা এগিয়ে দেবে? অরিজিৎ লাহিড়ীর প্রথম কথাগুলো আদিত্যকে লক্ষ্য করে এবং শেষের কথাগুলো তার স্ত্রীর উদ্দেশ্যে। আদিত্য খেতে খেতে ঘরটা দেখছিল। মস্ত বড় বসার ঘরের সংলগ্ন ঢাকা বারান্দায় খাবার ব্যবস্থা। সবুজ খসখস রোদ্দুরের হাত থেকে বারান্দাটাকে রক্ষা করছে। পায়ের তলায় পুরনো আমলের কালো বর্ডার দেওয়া লাল মেঝে। এটা একতলা, বেডরুমগুলো নিশ্চয়ই দোতলায়। এই বাড়িটা কত পুরনো? তা প্রায় ধরুন 70 বছর হবে। ওরকমই। নরেন্দ্রপুরের ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল 1953-তে। সেই সময় এই বাড়িটাও তৈরি হয়েছিল, ঠাকুরদা তৈরি করেছিলেন।
বালুরঘাটের ফ্যাক্টরির সঙ্গেও এরকম একটা বাড়ি আছে। সেটা অবশ্য অনেক দিন বন্ধ পড়ে রয়েছে, আপনি গেলে দেখতে পাবেন। আদিত্য খেয়াল করছিল অর্পিতা লাহিড়ী কিছুক্ষণ ধরে অন্যমনস্ক হয়ে আছে। হঠাৎ সে বলে উঠল, প্যান্থার কোথায়? প্যান্থারকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তো। কোথায় আর যাবে, হয়তো বাগানে ঘুরছে, দেখো। না না, এটা তোর খাবার সময়, ও তো এখন বাড়ির ভেতরেই থাকে। তোমরা খাও, আমি বরং দেখে আসি প্যান্থার কোথায় গেল। মিনি, একজন অতিথি খাবার টেবিলে বসে আছেন, এই অবস্থায় তোমার উঠে যাওয়াটা ভালো দেখাচ্ছে না, প্লিজ। স্বামীর কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে যে খাবার দিচ্ছিল তার দিকে তাকিয়ে অর্পিতা লাহিড়ী বলল, এদের খাওয়া হয়ে গেলে টেবিল পরিষ্কার করে দেবে কেমন, আর ডেজার্টটা বসার ঘরে সার্ভ করবে। প্যান্থার কোথায় গেল? প্যান্থারকে দেখেছো? মিনি, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো, ভীষণ বাড়াবাড়ি করছো, ইটস টু মাচ। প্যান্থার, প্যান্থার! অর্পিতা লাহিড়ী ততক্ষণ বাগানে বেরিয়ে গেছে। আবহাওয়া হঠাৎ ভারী হয়ে উঠেছে। আদিত্যর ভীষণ অস্বস্তি লাগছিল। সে বলল, আমি আজ এগোবো। হ্যাঁ, কলকাতায় কয়েকটা কাজ বাকি আছে, আর ডেজার্টটা আরেকদিন হবে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। বলেছিলাম না, আমার স্ত্রী মানসিকভাবে একটু আনস্টেবল, না হলে কেউ একটা বিড়াল নিয়ে এত সিন ক্রিয়েট করে। ওয়াশরুমটা ডান দিকে। আদিত্য হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখল অরিজিৎ লাহিড়ী বাইরেই অপেক্ষা করছে। আদিত্যর মনে হলো অরিজিৎ লাহিড়ীও চাইছে সে চলে যাক। স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটলটা কেই বা বাইরের লোকের সামনে দেখাতে চায়। আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। হ্যাঁ, আদিত্য গাড়িতে উঠতে উঠতে বলল। অরিজিৎ লাহিড়ী উদ্বিগ্ন মুখে দোরগড়ায় দাঁড়িয়ে আছে। বিকেল 4:30 নাগাদ অর্পিতা লাহিড়ীর ফোন এলো। থমথমে গলা, আদিত্য বাবু, আপনি ধরা পড়ে গেছেন। বুবাই বুঝতে পেরেছে আমি আপনাকে হায়ার করেছি। বুবাইয়ের ব্যবসা বুদ্ধি না থাকতে পারে, তবে কোট বুদ্ধির অভাব নেই। আমি ওকে আন্ডার এস্টিমেট করেছিলাম। কি করে বুঝলেন আমি ধরা পড়ে গেছি? দেখুন আদিত্য বাবু, আমার তো সন্তান নেই। আমার পোষা বিড়াল প্যান্থার ছিল আমার কাছে সন্তানের মতো। আজ দুপুরে যখন দেখলাম প্যান্থার খেতে আসেনি, তখনই না আমার মনে কামড় দিচ্ছিল। বাড়িতে না থাকলে সাধারণত বাগানে ঘোরাঘুরি করে, আমি ডাকলে চলেও আসে। আজ অনেকবার ডেকেও সাড়া পেলাম না। একটু আগে আমাদের কাজের লোকটা একটা ঝোপের ভেতর ওর বডিটা খুঁজে পেয়েছে। শরীরে প্রাণ নেই, ওকে বিষ খাওয়ানো হয়েছে। আদিত্য বুঝতে পারছে না কি বলবে। সে চুপ করে আছে। আমি শিওর বুবাই প্যান্থারকে খুন করেছে। আমি বুবাইয়ের কাজের ধরনটা জানি। প্যান্থারকে খুন করে ও আমাকে একটা মেসেজ দিতে চাইছে। ও বলতে চাইছে, আদিত্য মজুমদারকে ডেকে এনে তুমি ভালো কাজ করোনি। যদি এইভাবে চালিয়ে যাও তাহলে তোমার দশাও প্যান্থারের মতো হবে। বুবাই ছাড়া কেউ প্যান্থারকে মারতেই পারে না। আমাকে কষ্ট দেওয়ার জন্য ওই প্যান্থারকে মেরেছে। উপর থেকে দেখলে বোঝাই যায় না যে ভেতরে ভেতরে বুবাই কতটা নিষ্ঠুর হতে পারে। এখন বুবাই আবার অফিসে ফিরে গেছে, সেই ফাঁকে আপনাকে ফোন করছি। আমি বাঁচতে চাই আদিত্য বাবু, আমাকে বাঁচান, প্লিজ বাঁচান। অর্পিতা লাহিড়ীর গলাটা ডুবন্ত মানুষের মতো শোনালো। ফোনটা রেখে দেবার পর আদিত্য ভাবছিল, যদি অর্পিতাকে ভয় দেখানোর জন্য সত্যি সত্যি অরিজিৎ লাহিড়ী ওই প্যান্থারকে বিষ খাইয়ে থাকে, তাহলে কাজটা সে নিশ্চয়ই আদিত্যকে দেখার পর করেছে। কখন করল? সম্ভবত আদিত্য যখন অ্যাকাউন্টেন্টের সঙ্গে ছিল তখন। ভবানীপুর পাড়াটা আদিত্যর চমৎকার লাগে।
ছোটবেলায় সে অষ্টমী বা নবমীর দিন দুপুরে বাবার সঙ্গে এখানে ঠাকুর দেখতে আসতো। দুপুরে এলে ভিড় থাকে না, গাড়ি নিয়ে প্যান্ডেলের একেবারে সামনে চলে যাওয়া যায়। 3টে ঠাকুর তার বাবার দেখা চাই চাই, বকুল বাগান, গোলমাঠ আর 22 পল্লী, আর ফেরার পথে ফরওয়ার্ড ক্লাব। বাড়ি ফিরতে ফিরতে বিকেল, তারপর আর বেরোনো নয়। রাত্রির অবধি বাবার সঙ্গে বসে গান শোনা, এসব আদিত্যর ক্লাস 6-7-এর কথা। মা তখন আর নেই। অত বড় একটা বাড়িতে সে আর বাবা আর গান। অন্য যাই শোনা হোক, দুর্গা রাগটা শুনতেই হবে। দুর্গাপুজো বলে কথা, কত ওস্তাদ কত রকম ভাবে দুর্গা গেয়েছেন। বাবা বলতো, এই যে বক্র হয়ে সুরটা নামছে ষড়জ থেকে ধৈবত পঞ্চম মধ্যম হয়ে রেখা ছুঁয়েই আবার উঠে যাচ্ছে পঞ্চমে, উঠে গিয়ে সেখানে জিরিয়ে নিচ্ছে। এ যেন স্বয়ং মা গঙ্গা পাথরে ধাক্কা খেতে খেতে হিমালয় থেকে নেমে আসছেন। বাবা চলে যাবার পর যখন তাদের বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেল, আদিত্যকে মেস বাড়িতে উঠে যেতে হলো, তখনও পুরনো দিনের কথা মনে করে সে 2-1বার পুজোর সময় এদিকে এসেছিল। ভালো লাগেনি। বাবার কথা খুব মনে পড়ছিল। তারপর 15-20 বছর এসব পাড়ায় আর আসা হয়নি। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে এসকেলেটর দিয়ে ওপরে উঠতে উঠতে আদিত্যর এইসব পুরনো কথা খুব মনে পড়ে যাচ্ছিল। সৌভিক গুপ্তর বাড়ি বকুল বাগান রোডে। এটা অর্পিতা অরিজিতের পুরনো পাড়াও বটে। আদিত্য হাজরা রোডে ঢুকে কিছুক্ষণ হাঁটার পর বাঁ দিকে মেঘল। ঠিকানা দেখে বাড়িটা বের করতে হবে, গুগল ম্যাপও দেখতে হবে। সৌভিক গুপ্ত সকাল 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। শনিবারে নিশ্চয়ই তার ছুটি থাকে। সৌভিক গুপ্তর বাড়িটা পুরনো। বাড়িতে সামনে লাল রোয়াক, 2 ধাপ সিঁড়ি দিয়ে উঠে সদর দরজা। কলিং বেল বাজাতে বাড়ির বয়সের সঙ্গে মানানসই এক পরিচারক দরজা খুলে দিল। দরজা দিয়ে ঢুকে ডান দিকে একটা বসার ঘর। খুব বড় নয়, তবে পুরনো আসবাব দিয়ে পরিপাটি করে সাজানো। নমস্কার, আপনি ফোন করেছিলেন আমায়? গৃহকর্তা ঢুকে বললেন। রোগা ছোটখাটো চেহারা, ছটফটে হাবভাব। আদিত্য উঠে দাঁড়িয়ে 2 হাত জড়ো করে নমস্কার করল। হ্যাঁ, আমি উৎপল সরকার। আমি আপনাকে ফোন করেছিলাম। বসুন বসুন, চা খাবেন তো? এই গিরিরাজ, চা দাও আমাদের। সৌভিক গুপ্ত একটা আরাম চেয়ারে বসল। তার দেখা দেখি আদিত্যও বসে পড়ল। আপনি তো টেলিফোনে পুরোটা খুলে বললেন না, শুধু বললেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে নাকি আপনার উৎসাহ, সেই ব্যাপারে আমার সঙ্গে দেখা করতে চান। ব্যাপারটা ঠিক কি বলুন তো? হ্যাঁ, আচ্ছা, তার আগে বলুন যে আপনি আমার সন্ধান পেলেন কি করে? আমি তো আর বিখ্যাত কেউ নই। আমি আগে আমার ব্যাপারটা বলছি, হ্যাঁ, তারপরে বলছি কি করে আপনার সন্ধান পেলাম। আমি আসলে ট্রাভেলের ওপর একটা ম্যাগাজিন বার করার কথা ভাবছি, বাংলায়। একজন পাবলিশারও পেয়েছি। দেখুন, ন্যাশনাল জিওগ্রাফিক আমার আইডিয়াল, তবে বুঝতেই পারছেন অতটা তো পারবো না, আমার সেই রিসোর্স নেই। তবু যতটা পারি। তা ম্যাগাজিন বার করতে গেলে আমার রেগুলার বেসিসে কিছু লেখা দরকার, ছবি দরকার। আমাদের তো টাকা পয়সা কম, আমাদের পক্ষে ট্রিপ স্পন্সর করা শক্ত। তাই ভাবছিলাম এমন যদি কাউকে পাওয়া যায় যিনি নিজের নেশাতেই বনে জঙ্গলে ঘুরে বেড়ান এবং ছবি তোলেন, তিনি যদি আমাদের কাগজে একটু রেগুলার লেখেন তাহলে ভীষণ সুবিধে হয়। ভাবতে ভাবতে একটা অনলাইন ম্যাগাজিনে আপনার উপর একটা লেখা পড়লাম, আপনার তোলা ছবিও দেখলাম। মানে কি বলবো, এক কথায় অপূর্ব। বলছি, মানে আপনি কি আমাদের ম্যাগাজিনে লিখতে রাজি হবেন? বাংলায় লিখতে হবে। হ্যাঁ, আমি কোনো দিন লিখিনি, আর কি করেই বা লিখব, কারণ আমার মনে হয় না যে আমি খুব একটা লিখতে টিখতে পারি। না না, আপনাকে নিজে লিখতে হবে না, আপনি মুখে বলে যাবেন, আমার কোনো স্টাফ লিখে নেবে, লিখে আপনাকে দেখিয়ে নেবে। এখন আমাদের আসলে দরকার আপনার ছবিগুলো। ওগুলো সত্যিই প্রেশাস, ওগুলোর একটা প্রচারও তো হওয়া দরকার।
যে প্রবীণ পরিচারক আদিত্যকে দরজা খুলে দিয়েছিল সেই চা নিয়ে ঘরে ঢুকলো এবার। বোঝা যাচ্ছে এর নাম গিরিরাজ। দেখুন, আপনার প্রস্তাবটা খুবই লোভনীয়, কিন্তু আমার সমস্যাটা হলো আমি একটা চাকরি করি, কর্পোরেট সেক্টরের চাকরি, বেশ চাপ। এটা ঠিকই যে কাজের ফাঁকে সুযোগ পেলেই আমি ক্যামেরা নিয়ে বনে জঙ্গলে পালিয়ে যাই, কিন্তু সেই কাজের ফাঁকটা কখন আসবে সেটা আমার আগে থেকে জানা থাকে না। ফলে আপনাদের কাগজে যদি রেগুলার বেসিসে লিখতে হয় সেটা কিন্তু আমি পেরে উঠব না। না, সে ঠিক আছে, আপনাকে নিয়মিত লিখতে হবে না, আপনি যখন পারবেন লিখবেন। বলছিলাম যে আমাদের শুধু একটাই রিকোয়েস্ট, আপনার ছবিগুলো আপনি অন্য কাউকে দেবেন না, হ্যাঁ? ওগুলো যেন এক্সক্লুসিভলি মানে আমরাই ছাপতে পারি। না না, সেটা নিয়ে অসুবিধে হবে না। আসলে হাজারটা লোক এসে যে আমার ছবি ছাপতে চাইছে এমন তো নয়। ইনফ্যাক্ট আপনারাই প্রথম যারা আমার ছবি ছাপতে চাইলেন। হ্যাঁ, ওই অনলাইন ম্যাগাজিনটা অবশ্য কিছু ছবি ছেপেছিল। ও আচ্ছা আচ্ছা, আর টাকা পয়সার কথাটা বরং আরেক দিন এসে বলি। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ইস্যু হবে না। আরে বাবা, আমি তো প্রফেশনাল নই, আমি পুরোপুরি অ্যামেচার। আমার একটা আর্জি আছে স্যার, আপনার তোলা কিছু ছবি দেখা যাবে, মানে যদি খুব অসুবিধা না হয়। না না, অসুবিধার কি আছে? আমার স্লাইডগুলো ল্যাপটপে আছে, আপনি ওখান থেকে দেখে নিন। আসলে ওগুলো স্ক্রিনের উপর দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমার প্রজেক্টরটা খারাপ হয়ে গেছে, তাই ল্যাপটপই দেখতে হবে আপনাকে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম, অ্যাবসলিউটলি ফাইন স্যার। আপনি বসুন, আমি ল্যাপটপটা নিয়ে আসছি। অসংখ্য ছবি, দেখতে আপনার সময় লাগবে। আপনি সময় নিয়ে দেখুন, আমি এখানেই বসে ততক্ষণ কয়েকটা ফাইল দেখে নিই। আরে আজকাল অফিসে যা চাপ, শনি রবিবারও বাড়িতে বসে কাজ করতে হয়। সৌভিক গুপ্ত ফাইল ও ল্যাপটপ আনতে বেরিয়ে গেল। আধ ঘন্টা হয়ে গেছে আদিত্য মগ্ন হয়ে ছবি দেখছে। বেশিরভাগই পাখির ছবি, কয়েকটা বড় জন্তু জানোয়ারের ছবিও আছে। হরিণ, বন শুয়োর, বুনো মোষ, চিতা, রয়্যাল বেঙ্গলও আছে, তবে মাত্রই 3-4টে। বোঝা যায় ফটোগ্রাফারের মন পাখিদের দিকেই। জঙ্গলকে ভালো না বাসলে এরকম ছবি তোলা যায় না, কিন্তু আদিত্য যেটা খুঁজছে সেটা এখনো পায়নি। অবশ্য এই ছবিগুলোর মধ্যে সেটা পাওয়ার কথাও নয়। সে ল্যাপটপ থেকে মুখ তুলে দেখল সৌভিক গুপ্ত নিবিষ্ট হয়ে ফাইল দেখছে। স্যার, একটা কথা ছিল। দেখুন, আমাকে স্যার বলবেন না প্লিজ, আমি কি আপনার বস? বলুন, কি বলবেন? হ্যাঁ, মানে বলছি আমাদের কখনো কখনো তো মানে মানুষের ছবিও ছাপতে হতে পারে, মানে ধরুন এই লোকাল লোক বা ট্রাইবালদের ছবি। আপনি কখনো মানুষের ছবি তোলেন না? না না, খুব একটা তুলি না। কখনো তোলেননি? হ্যাঁ, ছোটবেলায় তুলেছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ছবি। আজকাল আর হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা, তা একটু দেখাবেন, মানে একটু দেখতাম আপনার পোর্ট্রেটগুলো কেমন। এরে, সেগুলো তো আর একটা ল্যাপটপে আছে। কিছু ছবি ওই পুরনো অ্যালবামেও সাঁটা আছে। যদি একটু দেখাতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখছি। আদিত্য যেটা খুঁজছিল এবার সেটা পেয়ে গেছে। ল্যাপটপ আর অ্যালবামের 12 আনা পোর্ট্রেট অর্পিতা লাহিড়ীর, নানা বয়সের, নানা ভঙ্গির। পাখপাখালির ছবিগুলো দেখলে যেমন তাদের প্রতি ফটোগ্রাফারের ভালোবাসা টের পাওয়া যায়, এখানেও তেমন। অর্পিতা লাহিড়ীর ছবিগুলো দেখতে দেখতে আদিত্যর মনে হচ্ছিল ছবিগুলো থেকে ভালোবাসা ঝরে পড়ছে। বাহ বাহ বাহ, আপনার এই ওয়াইল্ড লাইফের ছবিগুলোর মতো আপনার পোর্ট্রেটও অসাধারণ। বিশেষ করে এই ভদ্রমহিলার যে ছবিগুলো আপনি তুলেছেন সেগুলো তো কম্পিটিশনে দেওয়ার মতো ছবি। ইনি কি আপনার কোনো আত্মীয়া? না না, ঠিক আত্মীয় নয়, ও আমার ছোটবেলার বন্ধু। এই পাড়াতেই একসময় থাকতো, এখনো অন্য জায়গায় চলে গেছে। ও, আর এই যে গ্রুপ ফটোগুলো দেখছি কয়েকটাতে তো আপনিও আছেন, এগুলো কার তোলা? যেগুলোতে আমি নেই ওগুলো আমারই তোলা, আর বাকিগুলো অটোমেটিক মোডে টাইমার দিয়ে তোলা। আচ্ছা আচ্ছা, আর এই যে 4 জনের গ্রুপ ফটোটা, এখানে তো আপনাকে খুব ইয়াং দেখাচ্ছে। ইয়াং তো দেখাবেই, অনেক দিন আগেকার ফটো।
আমরা এই 4 জন খুব বন্ধু ছিলাম, সবাই এই পাড়ার। এর মধ্যে ওই যে মহিলার পোর্ট্রেটগুলো আপনার ভালো লাগলো তিনি মাঝখানে রয়েছেন। সৌভিক গুপ্ত স্মৃতির পুকুরে ডুব দিয়েছে। ওর গলাটা দূরের শোনাচ্ছে। হ্যাঁ, ওকে চিনতে পেরেছি। আপনাকেও। আর এই অন্য দুজন? মাঝখানে মিনি আর ও ডান দিকে বুবাই। মিনি বুবাইকে বিয়ে করেছে। সৌভিক গুপ্তর গলাটা কি একটু কেঁপে গেল? আদিত্য কল্পনাও হতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই একেবারে এই ধারে যিনি রয়েছেন, এই যে ওর নাম মিঠু। আমার ঠিক উল্টো দিকের বাড়িটায় থাকতো। খুব ভালো মেয়ে। এক সময় আমার খুব বন্ধু ছিল। বুবাই আর মিনিরও বন্ধু ছিল। মিঠু এই পাড়া থেকে চলে যাওয়ার পর আর ওর সঙ্গে তেমন যোগাযোগ নেই। আদিত্য মন দিয়ে ছবিটা দেখছিল। মিঠু নামধারী মহিলা মিনি লাহিড়ীর মতো আকর্ষণীয় নন, তবে মিনির মতোই লম্বা ও স্বাস্থ্যবতী। ওহো, কিন্তু জানেন সৌভিকবাবু, ছোটবেলার এই বন্ধুত্বগুলোই থেকে যায়। বড় বয়সে আর নতুন বন্ধু হয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা সৌভিকবাবু, আপনি কি ক্যামেরা ব্যবহার করেন? মানে জাস্ট কৌতূহল আর কি। আমার তো অনেকগুলো ক্যামেরা, সবকটাই ব্যবহার করি। ক্যামেরা দেখবেন? সৌভিক গুপ্ত উঠে গিয়ে একটা আলমারির দরজা খুলল। আদিত্য দেখল 3টে ক্যামেরা, 2টো নাইকন আর একটা অলিম্পাস। সে বলল, এ তো একবারে স্টেট অফ দি আর্ট। বিশেষ করে এই নাইকন Z611টা। নামটা একটু আগেই সেই ইন্টারনেটে দেখে এসেছে। ওটা দিয়ে সব থেকে ভালো ওয়াইল্ড লাইফ তোলা যায়। দেখলাম তো, আপনার সব কটা ছবির নিচে লেখা আছে কোনটা কোন ক্যামেরা দিয়ে তোলা। পুরনো পোর্ট্রেটগুলোর নিচে লেখা ছিল ক্যানন। সেটা তো দেখতে পাচ্ছি না। ও ক্যাননটা, ওটা এখন আমার কাছে নেই, একজন ধার নিয়েছে। ওই পোর্ট্রেট তোলার জন্য তো ক্যাননটা বেস্ট। এমনকি আমাদের 4 জনের যে ছবিটা দেখলেন সেটাও কিন্তু ওই ক্যাননই, অটোমেটিক মোডে টাইমার দিয়ে তোলা। একটা নাগাদ সৌভিক গুপ্তর বাড়ি থেকে বেরিয়ে আদিত্য তার হেল্পিং হ্যান্ড বিমলকে ফোন করল। হ্যাঁ হ্যালো, একজন মহিলার খোঁজ করতে হবে। ডাকনাম মিঠু। ভালো নাম অবশ্য আমি জানি না। একসময় বকুল বাগান রোডে একটা বাড়িতে থাকতো। আমি সেই বাড়িটার ঠিকানা দিয়ে দিচ্ছি। সেখানে খোঁজ করে জানতে হবে ভদ্রমহিলা এখন কোথায় থাকেন। হ্যাঁ। আদিত্য বাড়ি ফিরে রাত্রির অবধি নানা রকম চিন্তা করে চলল। পরের দিনটা রবিবার, কেয়ার সঙ্গে কাটানোর দিন। কিন্তু আদিত্য তখনও চিন্তা করে যাচ্ছে। কেয়া কিছু জিজ্ঞেস করলে মনোসিলেবেলে উত্তর দিচ্ছে। কেয়া খুব রেগে আছে। সন্ধে 7টা নাগাদ বিমলের ফোন। খোঁজ পেয়েছি স্যার। ভদ্রমহিলার ডাকনাম মিঠু, ভালো নাম মধুমিতা রুদ্র। বাবা মা মারা গিয়েছেন। একটাই ভাই অস্ট্রেলিয়ায় থাকে, খুব একটা দেশে আসে না। ভদ্রমহিলা কেষ্টপুরে একটা ফ্ল্যাটে একাই থাকেন, একটা স্কুলে পড়ান। আমি কেষ্টপুরের ফ্ল্যাটের ঠিকানাটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এর পরের 2 ঘন্টা শান্তি। কেয়ার সঙ্গে কিছুক্ষণ গল্প করল আদিত্য। ইউটিউবে দুজনে মিলে রবীন্দ্রসঙ্গীত শুনল, চা খেলো। তারপর 9টা নাগাদ ভাবছে এবার ডিনার খাবে। হঠাৎ অর্পিতা লাহিড়ীর ফোন। আপনাকে এখনই একবার আমাদের বাড়িতে আসতে হবে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই ক্যামেরাটা সঙ্গে নিয়ে আসবেন। মনে হচ্ছে এরকম সুযোগ আর পাওয়া যাবে না। আমি রাখছি, হ্যাঁ, এর বেশি কথা বলা যাচ্ছে না। ও হ্যাঁ, আমাদের কম্পাউন্ডের পাঁচিলটা একটা জায়গায় ভেঙে গেছে, ঠিক আমাদের বাংলোর সামনেটায়। ওখান দিয়ে সহজেই ঢুকে পড়তে পারবেন, পাঁচিল টপকাতে হবে না। চলে আসুন। আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে অর্পিতা লাহিড়ী ফোনটা কেটে দিল। কি মুশকিলেই যে পড়া গেল। একে রবিবার, তার উপর রাত্রির 9টা বেজে গেছে। এখন নরেন্দ্রপুর যাবার গাড়ি কোথায় পাবে? কিন্তু যেতে তো হবেই। অর্পিতা লাহিড়ীর কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ফেলেছে, এখন তো পেছানো যায় না। এদিকে আদিত্য এই রাত্রির বেলা বেরোবে শুনে কেয়া মুখ গোমড়া করে আছে। এই সব সময় আদিত্যর মনে হয় যে
সেও তো আর 5 জনের মতো কোনো আপিসে 10টা 5টা চাকরি করতে পারতো, কিংবা কোনো স্কুল কলেজে মাস্টারি। নেহাতি কপাল জোরে খান্না সিনেমার কাছ থেকে একটা ট্যাক্সি পাওয়া গেল। শর্ত, মিটারে যা উঠবে তার 3 গুণ তাকে দিতে হবে। তাছাড়া মেন রাস্তার ওপর তাকে ছেড়ে দিতে হবে, ভেতরে সে ঢুকবে না। তার মানে ট্যাক্সি ছেড়ে দেবার পর আরও মিনিট 7-8 হাঁটা। এই অন্যায় শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফেরার কথা পরে ভাবা যাবে। ট্যাক্সিটা যখন আদিত্যকে নামিয়ে দিয়ে ইউটার্ন নিয়ে ফিরে গেল, তখন রাত্রির 10টা বেজে গেছে। নিঝুম রাস্তা, দূরে কোথাও শেয়াল ডাকছে। আদিত্য বড় রাস্তা থেকে ছোট রাস্তায় নামল। যতদূর মনে পড়ছে, সেদিন এই রাস্তা দিয়েই তার গাড়িটা অরিজিৎ লাহিড়ীর কারখানায় এসেছিল। দুদিকে গাছপালা, ঝোপঝাড়, তাদের আড়ালে হয়তো 2-1টা বাড়িঘরও আছে, কিন্তু এই মফস্বলে রাত 10টা মানে মধ্যরাত্রি। কোথাও আলো টালো জ্বলছে না, রাস্তাতেও আলো নেই। আদিত্য ব্যাগ থেকে টর্চ বের করে জ্বালালো। লো বিম, যতটা গোপনীয়তা রক্ষা করা যায়। এবার কুকুর ডাকছে খুব কাছে, মনে হয় কারো বাড়ির কুকুর। আদিত্যর গায়ে গন্ধ পেয়েছে। আরও কয়েক মিনিট হাঁটার পর একটু দূরে কারখানার সাদা পাঁচিলটা দেখা গেল। আদিত্য টর্চটা নিভিয়ে দিল। কারখানার মেন গেটে একজন দারোয়ান বসে আছে। অন্ধকারে তার শরীরের অবয়বটা দেখা যাচ্ছে। এখনো অবধি ফাটলটা আসেনি। গেট পেরিয়ে আরও খানিকটা এগোলে হয়তো পাঁচিলের ফাটলটা চোখে পড়বে, কিন্তু দারোয়ানের চোখ এড়িয়ে যাওয়া যায় কিভাবে? লোকটা কি জেগে আছে না বসে বসে ঘুমোচ্ছে? আদিত্য আরও এগিয়ে এসে একটা গাছের আড়াল থেকে কিছুক্ষণ লোকটাকে লক্ষ্য করল। না, জেগে আছে লোকটা। বসে বসে মোবাইলে কিছু একটা দেখছে, অর্থাৎ ওর সামনে দিয়ে তো যাওয়া যাবে না। আদিত্য ঠিক করলো ঝোপঝাড়ের আড়াল দিয়ে জায়গাটা পেরিয়ে যাবে। একটু রিস্ক আছে, সাপ খুব থাকতে পারে, যাবার সময় শব্দ হতে পারে, কিন্তু ওটুকু রিস্ক নিতেই হবে। গেটের জায়গাটা পেরোনোর সময় একটু শব্দ নিশ্চয় হয়েছিল, কারণ লোকটা মুখ তুলে তাকিয়েছে। আদিত্য না দাঁড়িয়ে একটু শব্দ করেই জায়গাটা পেরিয়ে গেল। লোকটা ভাবুক না ঝোপের ভেতর দিয়ে শেয়াল টেয়াল কিছু একটা যাচ্ছে, হয়তো সেই রকমই ভেবে নিয়েছে, কারণ তাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। সে আবার মোবাইল দেখায় মন দিয়েছে। আরও কিছুটা গিয়ে আদিত্য রাস্তায় উঠল। এখান থেকে পাঁচিলের ফাটলটা দেখা যাচ্ছে। বেশ বড় ফাটল, ওর ভেতর দিয়ে অনায়াসে গলে যাওয়া যাবে। পাঁচিলে যখন এত বড় ফাটল রয়েছে, তখন মেন গেটে দারোয়ান বসিয়ে কি লাভ? দারোয়ান হয়তো মেন গেট থেকে কারখানার দিকটা নজর রাখে, বাংলোটা তার দারোয়ানের মধ্যে পড়ে না। আদিত্য সন্তর্পণে ফাটলের ভেতর দিয়ে বাংলোর চৌহদ্দির মধ্যে ঢুকে পড়ল। বাগানটা অযত্ন লালিত, বিশেষ করে পাঁচিলের দিকটায় আগাছা, 1 হাঁটু ঘাস, কিন্তু একটা জায়গায় ঘাসগুলো দোমড়ানো। এখান দিয়ে কি আগে কেউ যাতায়াত করেছে? আদিত্য বাগানের একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় এসে দাঁড়ালো। এখান থেকে বাংলো বাড়িটা দেখা যাচ্ছে। বাংলো থেকে একটা আলো এসে ঘাসের ওপর পড়েছে। খুব সাবধানে আদিত্য আলোর কাছে এগিয়ে গিয়ে দেখল আলোটা একটা কাঁচের জানলা দিয়ে আসছে। গুঁড়ি মেরে এসে জানলা অবধি পৌঁছল। জানলাটা একটু উঁচুতে। সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বসার ঘরের ওপর দিকটাই কেবল দেখা যাচ্ছে। একটা শেলফের ওপর দিকটা, হেডরেস্ট সমেত একটা ফাঁকা চেয়ারের খানিকটা দেখা যাচ্ছে। দেয়ালে একটা ঘড়িতে 10টা 25 বেজেছে, আর একটা স্প্লিট এসিতে 24 সংখ্যাটা ফুটে রয়েছে, মানে এসিটা চলছে। এসিটা চলছে তাই জানলাটা বন্ধ। আলোটা আসছে বন্ধ কাঁচের শাঁসের ভেতর দিয়ে। ঘরের ভেতর কোনো মানুষকে দেখা যাচ্ছে না। আদিত্য
তার কাঁধের ব্যাগটা থেকে ক্যামেরাটা বের করল। কিছুক্ষণ অপেক্ষা করে রইল যদি কেউ ঘরে এসে ঢোকে। মিনিট 5 কেটে গেল, কেউ ঘরে ঢুকলো না। আরেকটু ভালো করে দেখার জন্য আদিত্য জানলাটার প্রায় সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতরটা যেন ধোঁয়া ধোঁয়া। আদিত্য একটু পোড়া গন্ধও পেল। সে ক্যামেরাটা ব্যাগে রেখে হাতে ভর দিয়ে জানলার বাইরের প্যারাপেটে উঠে বসল। এখান থেকে ঘরের সবটা দেখা যাচ্ছে। ঘরে দুটো উল্টোনো চেয়ার, একটা হুমড়ি খেয়ে পড়া কাউচ, আর তার সামনে মেঝের ওপর একটা মানুষের দেহ চিত হয়ে আছে। দেহটা সম্ভবত একজন মহিলার। তার সমস্ত শরীর পুড়ে কালো হয়ে গেছে। মুখটা এতটাই বিকৃত যে সেটা মানুষের মুখ বলে মনে হয় না। সন্দেহ নেই অ্যাসিড দিয়ে তার মুখটা এরকম বিকৃত করে দেওয়া হয়েছে। আদিত্যর ভীষণ অসুস্থ লাগছিল। সে জানলার প্যারাপেট থেকে লাফ দিয়ে নেমে কিছুক্ষণ উবু হয়ে ঘাসের ওপর বসে রইল। তারপর উঠে পড়ে সদর দরজায় বেল বাজালো। কেউ খুলছে না। আদিত্য আবার বেল বাজালো, কিন্তু এবারেও কেউ সাড়া দিল না। ধরে নিতে হবে বাড়িতে কেউ নেই। টালমাটাল পায়ে হাঁটতে হাঁটতে আদিত্য মেন গেটের দিকে এগোলো, যেখানে দারোয়ান বসে আছে। যেতে যেতে সে পকেট থেকে মোবাইলটা বের করে তার বন্ধু অ্যাডিশনাল পুলিশ কমিশনার গৌতম দাশগুপ্তর নাম্বারটা লাগালো। পুলিশ না এলে দরজা ভেঙে ঢোকা যাবে না। মিনিট 15 পরে যখন আদিত্য মেন গেটে দারোয়ানের পাশে বসে পুলিশের আসার জন্য অপেক্ষা করছিল, তখন একটা সাদা এসইউভি গেটের বাইরে এসে থামল। গেট খোলার জন্য দারোয়ান উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, এটা কার গাড়ি? দারোয়ানকে জিজ্ঞেস করলো আদিত্য। সাহেবের গাড়ি। সাহেব তো ফিরে এসছেন। নরেন্দ্রপুর থানার ওসি অশোক সামন্ত, যে অর্পিতা লাহিড়ীর মামলাটার তদন্ত করছে, আদিত্যর চেনা লোক। বছর 2 আগে একটা কেসে আলাপ হয়েছিল। তার উপর অ্যাডিশনাল কমিশনার সাহেব আদিত্যর ছোটবেলার বন্ধু। তিনি বলে দিয়েছেন আদিত্যর সঙ্গে যেন সব রকম সহযোগিতা করা হয়। অতএব অশোক সামন্ত বেশ খাতির করেই আদিত্যকে বসালো। 3-4 দিন অর্পিতা লাহিড়ীর নৃশংস হত্যার বৃত্তান্ত নিয়ে মিডিয়া তোলপাড় হচ্ছিল। পুলিশ অর্পিতার স্বামী অরিজিৎ লাহিড়ীকে গ্রেপ্তার করার পর থেকে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। আদিত্য মনোকষ্টে আছে। খানিকটা তার বয়ানের ওপর ভিত্তি করেই পুলিশ অরিজিৎ লাহিড়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে খুলে বলতেই হয়েছে কেন অর্পিতা লাহিড়ী তার কাছে এসেছিল। অর্পিতা লাহিড়ী যে বলেছিল তার স্বামী তাকে নিয়মিত অ্যাসিড এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার ভয় দেখাতো, সেটাও পুলিশকে বলতে হয়েছে। এসব কাহিনী বলাই বাহুল্য অরিজিৎ লাহিড়ীর পক্ষে যায়নি, কিন্তু অরিজিৎ লাহিড়ীরও দোষ আছে। পুলিশের হাজার জেরা সত্ত্বেও সে কিছুতেই জানালো না খুনের সময় সে কোথায় ছিল। শুধু বলে গেল ব্যক্তিগত কারণে সে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাকে গ্রেপ্তার করা ছাড়া পুলিশের আর উপায় কি? পুলিশ মহল বেশ খুশি। খুব তাড়াতাড়ি তারা একটা নৃশংস মামলার নিষ্পত্তি করে ফেলেছে। কিন্তু আদিত্য আদৌ খুশি নয়। এখনও তার কয়েকটা খটকা রয়ে আছে। অশোক সামন্তের সঙ্গে আদিত্যর আগেই টেলিফোনে কথা হয়ে গিয়েছিল। সেই কথা মতো অর্পিতা লাহিড়ী হত্যা মামলার ফাইলটা সে টেবিলেই বের করে রেখেছিল। আমি আপনাদের ফাইলটা থেকে কয়েকটা নোট নেব, আপত্তি নেই তো? না না, আপত্তি কিসের? আমরা তো জানি আপনি পুলিশকে নানা ব্যাপারে হেল্প করেন। আমরা আপনাকে হেল্প করব না? তাছাড়া অ্যাডিশনাল কমিশনার সাহেব স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন আপনার সঙ্গে কোঅপারেট করতে। আপনি ফাইলটা নিয়ে ওদিকের ওই টেবিলটায় বসে শান্তিতে নোট নিন। এক্ষুনি চা আসছে। ফাইলটা বেশ যত্ন করে বানানো। এখান থেকেই চার্জশিট তৈরি হবে। মৃতদেহ এতটাই মিউটিলেটেড ছিল যে সেটা দেখে মৃতার আইডেন্টিটি নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু ফরেন্সিক এক্সপার্ট অর্পিতা অভিজিতের বেডরুমের বালিশ থেকে যে লম্বা চুল উদ্ধার করেছে তার সঙ্গে মৃতার জিন মিলে যাচ্ছে। অতএব ধরে নেওয়া হচ্ছে মৃতা অর্পিতা লাহিড়ী।
ডাক্তারের দেওয়া বয়ান অনুযায়ী খুনের সময় রাত্রির 8টা থেকে 10টার মধ্যে, কিন্তু আদিত্যর বয়ান অনুযায়ী অর্পিতা লাহিড়ী তাকে 9টার একটু পরে ফোন করেছিল। শরীরের পোড়া দেখে অনুমান করা হচ্ছে ফোন ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে অর্পিতা খুন হয়। কিন্তু প্রশ্ন হলো, অরিজিৎ লাহিড়ী তখন কোথায় ছিল? রবিবার দুজন সিকিউরিটি মেন গেট পাহারা দেয়। একজন সকাল 10টা থেকে রাত্রি 10টা, অন্যজন রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 10টা। গোলমেলে ব্যাপারটা হলো, যার রাত্রি 10টা অবধি পাহারা দেওয়ার কথা সে সন্ধে 7:30 নাগাদ একটা ফোন পায়। বলা হয় বাঙ্গুর হাসপাতাল থেকে ফোন করা হচ্ছে, তার স্ত্রীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো নয়, সে যেন এক্ষুনি বাঙ্গুর হাসপাতালের এমার্জেন্সিতে চলে আসে। ফোনটা পেয়ে অরিজিৎ লাহিড়ীর কাছে ছুটি নিয়ে গেট ছেড়ে সে বেরিয়ে পড়ে। অন্য সিকিউরিটি ডিউটি করতে আসে 9:45টায়। ফলে 8:45 থেকে 9:10 অবধি গেটে কেউ ছিল না। প্রথম সিকিউরিটি যে ফোনটা পেয়েছিল সেটা ভুয়ো। রবিবারে সন্ধেবেলা গাড়ি ঘোড়া পাওয়া যায়নি, তাই বাঙ্গুর হাসপাতালে পৌঁছতে তার প্রায় 9:30 বেজে যায়। গিয়ে দেখে তার স্ত্রী সেখানে ভর্তি নেই। তখন সে বাড়িতে ফোন করে দেখে তার স্ত্রী বাড়িতে বহাল তবিয়তে আছে। পুলিশের অনুমান অরিজিৎ লাহিড়ী ভুয়ো ফোনটা করিয়ে সিকিউরিটিকে সরিয়ে দিয়েছিল, যাতে খুনের সময় অর্পিতার চিৎকার বা তাকে পোড়ানোর ধোঁয়া সিকিউরিটির দৃষ্টি আকর্ষণ না করে। অরিজিৎ অবশ্য বলছে সে 8:30 নাগাদ গাড়ি নিয়ে কারখানা চত্বর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু সেই সময় গেটে কেউ ছিল না, তাকে কেউ বেরোতে দেখেনি। তবে দ্বিতীয় সিকিউরিটি এবং আদিত্য তাকে 10:40 নাগাদ ফিরে আসতে দেখেছে। সে কোথায় গিয়েছিল সেই ব্যাপারে অরিজিৎ লাহিড়ী কিচ্ছু বলছে না, শুধু বলছে, দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। পুলিশ অর্পিতা অরিজিতের বন্ধু সৌভিক গুপ্তর সঙ্গেও কথা বলেছে। সৌভিক গুপ্ত বলছে খুনের সময় সে বাড়িতেই ছিল। পরের দিন সপ্তাহের শুরু, তাই তাড়াতাড়ি অফিস যাওয়ার ছিল, তাই সে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল। তবে তার বাড়ি থাকার ব্যাপারে কোনো সাক্ষী নেই। আদিত্য খুব দ্রুত নোট নিচ্ছিল। খুনের জায়গা থেকে কি কি পাওয়া গেছে তার একটা তালিকা পুলিশের ফাইলে রয়েছে। বসার ঘরের ড্রয়ার থেকে অরিজিৎ লাহিড়ীর লাইসেন্সড রিভলভারটা পাওয়া গেছে। শোবার ঘরে সেফ থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে, যার বেশিরভাগই ব্যাংক সংক্রান্ত, কিছু আবার বিভিন্ন আর্থিক বিনিয়োগের সার্টিফিকেট। কাগজপত্র দেখে মনে হয় অর্পিতা যতটা বলেছিল লাহিড়ীদের আর্থিক অবস্থা মোটেই ততটা খারাপ নয়। রিভলভার ও কাগজপত্র ছাড়া একটা মোবাইলও পাওয়া গেছে। অরিজিৎ লাহিড়ী স্বীকার করে নিয়েছে এটা তারই মোবাইল, কিন্তু সেই রাত্রিরে বাইরে বেরোনোর সময় মোবাইলটা সে কিছুতেই খুঁজে পায়নি, তাই সে মোবাইল ছাড়াই বেরিয়ে গিয়েছিল। মোবাইলটা পুলিশ অরিজিতের শোবার ঘরের খাটের তলা থেকে উদ্ধার করেছে। হয়তো ওটা খাট থেকে পড়ে গিয়ে টেবিলের তলায় ঢুকে গিয়েছিল। মোবাইলটা পরীক্ষা করে পুলিশ দেখেছে ওটা থেকে একটা বিশেষ নাম্বারে বারবার ফোন করা হয়েছে। সেই বিশেষ নাম্বারটা আবার অরিজিৎ লাহিড়ীরই নামে রেজিস্টার্ড। মনে হয় অরিজিৎ কাউকে এই নাম্বারটা ব্যবহার করতে দিয়েছিল। কাকে সে নাম্বারটা ব্যবহার করতে দিয়েছিল সে ব্যাপারে অরিজিৎ কিছুতেই মুখ খুলছে না। বলছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। বিশেষ করে উল্লেখযোগ্য এটা যে খুনের রাত্রিরে 8টা থেকে 9টার মধ্যে ওই নাম্বারটা থেকে অরিজিৎ লাহিড়ীর ফোনে অনেকগুলো মিসড কল এসেছিল। মোবাইল ফোনের রহস্য পুলিশ এখনো ভেদ করতে পারেনি। থানা থেকে বেরোতে বেরোতে আদিত্য 1টা বেজে গেল। কদিন বৃষ্টির পর আজ কড়া রোদ্দুর উঠেছে, বাতাসে আর্দ্রতাও আছে। আদিত্য ঘামতে ঘামতে অটো ধরে গড়িয়া মেট্রো স্টেশনে পৌঁছল। সেখান থেকে মেট্রোতে গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে ফের অটো, ঘাম, অবশেষে উল্টোডাঙার মোড়। একটা ট্যাক্সি অবশ্যই করা যেত, কিন্তু খরচটা তো মক্কেলের এক্সপেন্স অ্যাকাউন্টে দেওয়া যাবে না। মক্কেলই নেই, তার আবার এক্সপেন্স অ্যাকাউন্ট। কিন্তু আর পারা যাচ্ছে না, এবার একটা ট্যাক্সি নিতেই হবে। কে আজকাল গাড়ি কেনার কথা বলছে? গরমে ঘামতে ঘামতে
আদিত্য ভাবছিল আইডিয়াটা মন্দ নয়। আদিত্যর গন্তব্য ভিআইপি কেষ্টপুর। মিঠু ওরফে মধুমিতা রুদ্রর বাড়ি। বাড়িটা ভিআইপি রোড থেকে 2 মিনিট। মধ্যবিত্তদের ফ্ল্যাট বাড়ি, 4 তলার উপরে মধুমিতা রুদ্রর ফ্ল্যাট। লিফট নেই, সিঁড়িটাও খুব চওড়া নয়, ম্যাক্সিমাম জায়গা ফ্ল্যাটগুলোর মধ্যেই খাইয়ে দেওয়া হয়েছে। চওড়া সিঁড়ির বিলাসিতা এই বাড়ির বাসিন্দাদের জন্য নয়। 4 তলায় 3টে ফ্ল্যাট, মাঝেরটা মধুমিতা রুদ্রর। অনেকবার বেল বাজানোর পরেও যখন দরজা খুলল না, আদিত্য পাশের ফ্ল্যাটে বেল বাজালো। এক পক্ককেশ বৃদ্ধ দরজা খুললেন, চোখে জিজ্ঞাসা। আচ্ছা, এই পাশের ফ্ল্যাটের দিদিমণি কোথায় গেছে বলতে পারেন? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে স্কুলে বোধহয় যায়নি। এই সেদিন বলছিল তো ওদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। সেটা আমিও জানি যে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু কি হয় অনেক সময় তো দিদিমণিরা ছুটির সময় স্কুলে যান। আচ্ছা, আমি তাহলে স্কুলেই একবার দেখি। না, স্কুলে ওকে পাবেন না। ও মনে হয় কলকাতার বাইরে কোথাও গেছে, কারণ রাত্রির ওর ফ্ল্যাটে আলো জ্বলতে দেখছি না। কলকাতার বাইরে? তাই তো মনে হয়। ও একা একা খুব ঘুরে বেড়ায়, নাম না জানা সব জায়গায় যায়, কাউকে কিছু না বলে হঠাৎ হঠাৎ চলে যায়, কিছুদিন পর আবার ফিরে আসে। এবার একটু বেশি দিন হয়ে গেল যদিও ওকে দেখছি না। মেয়েটা খুব ভালো, কিন্তু ওই একা থাকতে থাকতে কেমন যেন একটু খ্যাপাটে হয়ে গেছে। ওর সঙ্গে আপনার কি দরকার? আমি আসলে বই বিক্রি করি, স্কুলে পড়ার বই, যদিও স্কুলের জন্য 2-1টা নেন আর কি। আদিত্য তার কাঁধের ব্যাগটার দিকে বৃদ্ধের দৃষ্টি আকর্ষণ করল, যেন বলতে চাইল এর মধ্যে বইগুলো আছে। আমি তো আপনাকে সাহায্য করতে পারবো না। দেখুন নিচে দারোয়ানকে কিছু বলে গেছে কিনা দেখুন। এই বলে বৃদ্ধ দরজা বন্ধ করে দেবার উপক্রম করলেন। বলছি যে আপনি শেষ কবে দিদিমণিকে দেখেছেন মনে আছে? আদিত্য মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করল। আমার মনে নেই। ও আজকাল আমার কিছুই মনে থাকে না, বয়স হচ্ছে তো। আপনি যান না, দারোয়ানকে জিজ্ঞেস করুন না। বৃদ্ধ দরজা বন্ধ করে দিলেন। দারোয়ান তেমন কিছু বলতে পারল না, শুধু বলল, ম্যাডাম যে এখানে নেই সেটা আমরা জানি, কারণ ওনাকে না পেয়ে খবরের কাগজওয়ালা আমাদের কাছে খবরের কাগজগুলো দিয়ে গেছে। ম্যাডাম এলে আমরা দিয়ে দেব, তবে এরকম আগেও অনেকবার হয়েছে। আচ্ছা, কবে থেকে কাগজ জমেছে একটু দেখে বলবেন? তাও প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আজ তো 23 তারিখ, এই মাসের 4 তারিখ থেকে কাগজ জমছে। দারোয়ান কাগজের বান্ডেল ঘাঁটতে ঘাঁটতে বলল। আদিত্য মনে মনে হিসেব করছিল, খুনটা হয়েছিল রবিবার 8ই মে, তার মানে খুন হবার 4 দিন আগে থেকে মধুমিতা রুদ্র বাড়িতে নেই। খোঁজ নিতে হবে কবে থেকে ওর স্কুলে গরমের ছুটি পড়েছিল। আদিত্যর পরবর্তী গন্তব্য লালবাজার। লালবাজারের সেন্ট্রাল লকআপে অরিজিৎ লাহিড়ী রয়েছে, তার সঙ্গে একবার কথা বলা বিশেষ দরকার, কিন্তু সবার আগে কিছু খেতে হবে। আদিত্য পকেট থেকে মোবাইল বের করে গৌতম দাশগুপ্তের নাম্বারটা লাগালো। ভাগ্য ভালো, একবারের চেষ্টাতেই গৌতমকে পাওয়া গেল। সাধারণত এত সহজে ওকে পাওয়া যায় না। কিরে, খুব ব্যস্ত নাকি? আরে দূর, মোটেই না। বস দিল্লি গেছে, ব্যাস আমিও রিল্যাক্সড হয়ে অফিসে বসে আছি। তারপর বল, যাবো নাকি? আসবি সে তো খুব ভালো কথা, এক্ষুনি চলে আয়। আমার কিন্তু এখনো লাঞ্চ হয়নি, তুই খেয়েছিস? না না, এখনো খাইনি, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে ঘুরছি তো। আরে তাহলে আর দেরি করিস না, চলে আয়। রেজালা আর তন্দুরি রুটি খাওয়াবো। একটা নতুন দোকান হয়েছে আমাদের এখানে, অসাধারণ বানায়। চলে আয় চলে আয়। আরে বাহ, শোন না, বলছি খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কাজও করে দিতে হবে।
অরিজিৎ লাহিড়ী মানে ওই অর্পিতা লাহিড়ী মার্ডার কেসের সাসপেক্ট তোদের সেন্ট্রাল লকআপে আছে। একটু কথা বলার সুযোগ করে দিতে হবে। আরে হ্যাঁ, করে দেবো, তুই তাড়াতাড়ি আয় তো। আর শোন না, রেজালার সঙ্গে দুটো ফিরনি বলে দি, কি বলিস? জমে যাবে। আপনাকে ঠিক 3টে প্রশ্ন করব, তার বেশি নয়। আর পুলিশকে যে প্রশ্নগুলোর উত্তর আপনি দেননি সেই প্রশ্নগুলো আমি করব না, ঠিক আছে? অরিজিৎ লাহিড়ী উত্তর দিল না। খুনের রাত্রিরে আদিত্যর আসল পরিচয় জানার পর থেকে সে আদিত্যর সঙ্গে কথা বলছে না। আমার প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী আমাকে ফোন করে বলেছিলেন যে ওর বেড়াল প্যান্থারকে আপনি বিষ খাইয়ে মেরেছেন, কি বলবেন আপনি? অরিজিৎ লাহিড়ীকে ভীষণ উত্তেজিত দেখালো, এতটাই যে সে তার মৌনতা ভেঙে চেঁচিয়ে উঠল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। দেখুন, বেড়াল নিয়ে আদিক্ষেতা করা আমার ধাতে নেই, কিন্তু তাই বলে একটা জলজ্জান্ত প্রাণীকে বিষ খাইয়ে মেরে ফেলবো এরকম অসুস্থ লোক আমি নই। আপনার উত্তরটা আমার খুব কাজে লাগবে। এরকম সোজাসাপটা উত্তর যদি আপনি পুলিশকেও দিতেন তাহলে পুলিশের তদন্তে খুব সুবিধা হতো। যাই হোক, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার স্ত্রী আমাকে বলেছিলেন যে ব্যবসার ধার মেটাতে গিয়ে আপনি তার সমস্ত গয়না বাধা দিতে বাধ্য হয়েছিলেন, গয়নাগুলো আর উদ্ধার করা যায়নি, কথাটা কি ঠিক? অর্ধেকটা ঠিক, অর্ধেকটা মিথ্যে। কোনটা ঠিক আর কোনটা মিথ্যে? অরিজিৎকে এখন আর ততটা উত্তেজিত দেখাচ্ছে না। দেখুন, গয়নাগুলো বাধা দিতে হয়েছিল এটা ঠিক, কিন্তু পরে ওগুলো ছাড়িয়ে নিয়ে আমি আমার স্ত্রীকে ফেরত দিয়ে দিয়েছিলাম। আদিত্যর মনে হলো অরিজিৎ লাহিড়ী পুরো সত্যিটা বলছে না, কিন্তু সে আর কথা না বাড়িয়ে তার তৃতীয় প্রশ্নটা করল। আপনার ছোটবেলার বন্ধু মিঠু, যার ভালো নাম মধুমিতা রুদ্র, তার সঙ্গে আপনার কি যোগাযোগ আছে? প্রশ্নটা শুনে অরিজিৎ লাহিড়ী কিছুক্ষণ আদিত্যর দিকে তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, আপনি যদি আমার পুরনো পাড়ার বন্ধু মিঠুর কথা বলেন তাহলে জানাই দীর্ঘদিন মিঠুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বেশ, তা আপনার সঙ্গে শেষ কবে ওর কথা হয়েছিল? মনে নেই কবে। বকুল বাগান ছেড়ে আসার পরে আর ওর সঙ্গে কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই, আমি আসছি। তবে যাওয়ার আগে একটা কথা জানিয়ে যাই, মধুমিতা রুদ্র প্রায় 3 সপ্তাহ বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারছে না। চলি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আদিত্য আর চোখে দেখল অরিজিৎ কিছুটা হতভম্ব হয়ে বসে আছে। আরও 1 সপ্তাহ কেটে গেল, মধুমিতা রুদ্র এখনো ফেরেনি। আদিত্যর অনুরোধে পুলিশ তার ফ্ল্যাট খুলে তল্লাশি চালিয়েছে। ইতিমধ্যে আদিত্যর হাতে একটা নতুন কাজও এসেছে। কাজটা মুম্বাইতে, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় ফ্রড। সে ব্যাপারে মুম্বাই গিয়ে তদন্ত করতে হবে। প্রাথমিক কিছু কাজ কলকাতায় বসেই করা যায়। গত 3 দিন আদিত্য তাই করছিল। তার মধ্যেই একদিন সে সময় করে নরেন্দ্রপুর গিয়েছিল। মুম্বাই যাবার আগে অর্পিতা লাহিড়ীর ব্যাপারটা চুকিয়ে ফেলতে হবে। আজ শনিবার। আদিত্য ফোন করে জেনে নিয়েছে সৌভিক গুপ্ত বাড়িতে আছে। যতীন দাস পার্কে নেমে বকুল বাগানের দিকে হাঁটতে হাঁটতে আদিত্য ভাবছিল, কি বিচিত্র মানুষের চরিত্র, কি হিংস্র তার ভালোবাসা, কি তীব্র তার ঘৃণা। অর্পিতা লাহিড়ীর ব্যাপারটা তার মনের অ্যালবামে পাকাপাকিভাবে থেকে যাবে। কি ব্যাপার বলুন তো, একেবারে 7 সকালে ফোন। শনিবারটা আমি একটু বেলা করেই উঠি, আজ আপনার ফোন পেয়ে তাড়াতাড়ি উঠে পড়তে হলো। সৌভিক গুপ্ত তার বিরক্তিটা গোপন করার খুব একটা চেষ্টা করল না, তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। আপনাকে একটা ছুটির দিনে বিরক্ত করবার জন্য ক্ষমা চাইছি। আসলে আমি আগামী পরশু কয়েকদিনের জন্য মুম্বাই যাচ্ছি, তাই ভাবলাম মুম্বাই যাওয়ার আগে কাজটা শেষ করে যাই। কাজ? কোন কাজ? আপনার বন্ধু অর্পিতা লাহিড়ী খুনের রহস্য উদ্ঘাটনের কাজটা। অর্পিতা লাহিড়ীর খুনের রহস্য উদ্ঘাটনের কাজ? আপনার সঙ্গে তার কি সম্পর্ক? সৌভিকবাবু, আপনি খুব ভালোভাবেই জানেন সম্পর্কটা কি। আমার আসল পরিচয়টাও আপনি ভালো করেই জানেন, কারণ আপনার পরামর্শেই তো আপনার বান্ধবী আমার সাহায্য চাইতে এসেছিলেন। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনার আসল পরিচয়টা কি সেটাও আমি জানি না, আর সত্যি বলতে কি জানতেও চাই না।
আমি শুধু একটু একা থাকতে চাই, প্লিজ আপনি চলে যান এখান থেকে, পরে আসবেন। শান্ত হন শফিকবাবু, শান্ত হন। আমার পরিচয়টা আপনি জানেন, তবু আর একবার বলছি, আমার নাম আদিত্য মজুমদার, পেশা গোয়েন্দাগিরি। আপনার পরামর্শে আপনার বন্ধু দাম্পত্য সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। আপনি যা বলছেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি। এই ক্যামেরাটা আপনি অর্পিতাকে ধার দিয়েছিলেন। আদিত্য ব্যাগ থেকে ক্যাননটা বের করে টেবিলে রাখল। ধার দেওয়ার উদ্দেশ্যটাও আপনার জানা ছিল নিশ্চয়ই। এই ক্যামেরাটা দিয়েই যে আপনার অ্যালবামের পোর্ট্রেটগুলো তোলা হয়েছে সেটা প্রমাণ করতে কিন্তু আমার অসুবিধে হবে না। অর্থাৎ ক্যামেরাটা আপনার। কি উদ্দেশ্যে ওটা ব্যবহার করা হবে সেটা না জেনেই আপনি ক্যামেরাটা ধার দিয়েছিলেন, এটা কেউ বিশ্বাস করবে না। অতএব দয়া করে কিছু না জানার ভান করবেন না। আমার হাতে কিন্তু সময় খুব কম। সৌভিক গুপ্তকে বসে আনতে আরও 15 মিনিট লেগে গেল। মিনি আমার কাছে এসে দিনের পর দিন কান্নাকাটি করত, বলতো বুবাই ওকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়, হয়তো সত্যি সত্যি একদিন পুড়িয়েও দেবে। বলতো আর পারছে না, ডিভোর্স চায়, কিন্তু তার জন্য ক্রুয়েলটির এভিডেন্স দরকার। মিনি আমাকে বলল যে বুবাই যখন ওকে অ্যাবিউজ করবে তখনকার ভিডিও তুলে দিতে। আমি দেখলাম ওটা করতে যে নার্ভ বা সাহস দরকার সেটা আমার নেই। আমি আমার ক্যানন ক্যামেরাটা ওকে দিয়ে বললাম যে ওটা যদি ও অটো মোডে দিয়ে ঘরের কোণে লুকিয়ে রাখে তাহলে যে ভিডিওটা ওর দরকার সেটা ও পেয়ে যাবে। মিনি ক্যামেরাটা নিয়ে চলে গেল। আমি সত্যিই জানতাম না যে ও আপনার কাছে ভিডিও তোলার রিকোয়েস্ট নিয়ে গেছে। বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না। আপনার পরিচয়টাও আজকেই জানলাম। দয়া করে বিশ্বাস করুন সেটা। বেশ, বিশ্বাস করলাম। কিন্তু বলুন তো, আপনি কি অর্পিতাকে ভালোবাসতেন? পাগলের মতো ভালোবাসতাম, পাগলের মতো। কিন্তু মিনি সেটা কোনোদিন জানতেই পারল না। তাকে সামলে নেবার একটু সময় দিয়ে আদিত্য বলল, শুনুন সৌভিকবাবু, আগামীকাল সকাল 10টায় আপনাকে একবার লালবাজারে অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্তর ঘরে আসতে হবে। আপনার বন্ধু অরিজিৎ লাহিড়িও থাকবে। আপনাদের উপস্থিতিতে কাল অর্পিতা লাহিড়ি হত্যা রহস্যের জবনিকা উত্তোলিত হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না, পুলিশ কিন্তু আপনার উপর নজর রাখছে। ঘরে 4 জন শ্রোতা, অরিজিৎ লাহিড়ী এবং সৌভিক গুপ্ত ছাড়াও অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত ও নরেন্দ্রপুর থানার ওসি অশোক সামন্ত। কথা বলছে আদিত্য। বর্তমান ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আগে সেটা বলে নিলে আমার পরের কথাগুলো বোঝাতে সুবিধে হবে। এই বকুলবাগান রোডে 4 জন কাছাকাছি বাড়িতে ছোটবেলা থেকে থাকতো। মিনি অর্থাৎ অর্পিতা, মিঠু অর্থাৎ মধুমিতা, বুবাই অর্থাৎ অরিজিৎ, আর কালটু অর্থাৎ সৌভিক। আমি এদের ডাকনামেই ডাকছি। 4 জনে পাড়াতুতো ঘনিষ্ঠ বন্ধু। একটু বড় হয়ে তাদের মধ্যে নানা রকম প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিছুটা ওই পরশুরামের হারিত লারিত জারিতের মতো। তবে এক্ষেত্রে পরিণামটা মজার নয়, মর্মান্তিক। বুবাই আর মিনি যে পরস্পরের প্রতি আসক্ত হলো এটা নিয়ে কোনো জটিলতা নেই, কিন্তু সমস্যা কালটু মিনির প্রেমে পড়ল, অথচ মুখ ফুটে বলতে পারে না। বলবেই বা কি করে? মিনি আর বুবাই একসঙ্গে ঘোরাঘুরি করে, কিছুদিন পরে তারা বিয়েও করবে। আরও সমস্যা, কালটু যেমন মিনির ব্যাপারে পাগল, তেমনি মিঠুও বুবাইয়ের ব্যাপারে। এটাও নীরব প্রেম। দুটি নীরব প্রেমী বেশ গভীর। কালটু বা মিঠু কেউই যে বিয়ে করেনি সেটা হয়তো এই নীরব প্রেমের জন্যই। এই হলো বর্তমান কাহিনীর ব্যাকগ্রাউন্ড। দম নেবার জন্য থামল আদিত্য। অরিজিৎ এবং সৌভিক দুজনেই মাথা নিচু করে আছে, থমথমে মুখ। গৌতম বলল, হ্যাঁ, গল্প জমে গেছে, তুই বলে যা। ইন্সপেক্টর সামন্ত স্থির হয়ে বসে চোখ পিটপিট করছে। এটা তার মুদ্রা দোষ। আদিত্য আবার বলতে শুরু করল, বর্তমানে আসি। অর্পিতা লাহিড়ী খুনের ঘটনাটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে। আমরা একটা ব্যাখ্যা রিজেক্ট করতে করতে আসল ব্যাখ্যাটায় পৌঁছব। ভারতীয় দর্শনে যেমন সত্যে পৌঁছানোর জন্য নীতি নীতি করে এগোতে বলে, ঠিক সেরকম।
প্রথম ব্যাখ্যাটা দিচ্ছে পুলিশ, এবং সেটা অর্পিতা আমাকে যা বলেছিল তার উপর ভিত্তি করে। ব্যাখ্যাটা এইরকম: বুবাই সন্দেহ করে তার বউ তার পুরনো বন্ধু কাল্টুর সঙ্গে উদ্দাম প্রেম করে। বুবাইয়ের আর্থিক অবস্থা যত খারাপ হচ্ছে তার সন্দেহবাতিক তত বাড়ছে। সে তার বউ মিনিকে রোজ ভয় দেখায়, অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে, পেট্রোল দিয়ে শরীর জ্বালিয়ে দেবে। তা মিনি আমার কাছে এলো, বলল বুবাই অ্যাবিউসিভ কথা বলছে, ভয় দেখাচ্ছে, এটার ভিডিও তুলে দিতে হবে। সেই ভিডিওর ভিত্তিতে মিনি বুবাইয়ের বিরুদ্ধে ডিভোর্স কেস ফাইল করবে। আমি ভিডিও তুলতে গিয়ে দেখলাম মিনি খুন হয়েছে। তার শরীর ও মুখ এতটাই বিকৃত যে চেনা যায় না। বুবাইয়ের বেডরুমে একটি চুল পাওয়া গেল, যার সঙ্গে মৃতার চুলের ডিএনএ মিলে যাচ্ছে। ফলে পুলিশ ধরে নিল ওই মৃতদেহটা মিনির। আদিত্য আবার থামল, গৌতমের দিকে তাকিয়ে বলল, কিরে গৌতম, একটু চা খাওয়াবি না? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, তুই বলে যা। গৌতম তার টেবিলের উপর রাখা বেলটা বাজালো। থ্যাংক ইউ। আচ্ছা, পুলিশের ব্যাখ্যা মেনে নিলে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না। বুবাই বাড়ি থেকে বেরোনোর সময় কেন মোবাইল খুঁজে পেল না? নিয়মিত কে তার মোবাইলে ফোন করতো, যাকে বুবাই নিজের তার একটা নম্বর ব্যবহার করতে দিয়েছিল? ঘটনার ঠিক আগে সেই ব্যক্তি কেন বারবার বুবাইকে ফোন করছিল? এবং মিঠু কেন আজও বাড়ি ফিরল না? এটা কি নিছক সমাপতন, নাকি এর আড়ালে অন্য কিছু আছে? তাছাড়া কারখানার কাগজপত্র দেখে আমার একবারও মনে হয়নি বুবাই লাহিড়ির ব্যবসা খুব সংকটের মধ্যে আছে। শোবার ঘরে পাওয়া ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটগুলো দেখে পুলিশেরও একই ধারণা হয়েছিল, অর্থাৎ আর্থিক অনটনের কারণে বুবাই নিরাপত্তাহীনতায় ভুগছিল। এটা ঠিক নয়। চা এসেছে, চমৎকার দার্জিলিং। চায়ে চুমুক দিয়ে আদিত্য আবার বলতে শুরু করলো, এক কথায় প্রথম ব্যাখ্যাটা আমার পছন্দ হলো না। আমি অন্য কোনো ব্যাখ্যা খুঁজতে শুরু করলাম। দ্বিতীয় একটা ব্যাখ্যা এই রকম হতে পারে যে বুবাই মিনিকে সত্যি অ্যাসিড ছুঁড়বে বলে ভয় দেখাতো। মিনি সে কথা কাল্টুকে জানায়। কাল্টু সুযোগ পেয়ে মিনিকে প্রেম নিবেদন করলো, যেটা সে আগে কখনো করতে পারেনি। তখন মিনি বলল যে কাল্টুকে সে বন্ধু হিসেবেই জানে, তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক সে ভাবতেই পারে না। প্রত্যাখ্যাত হয়ে কাল্টু ঠিক করলো মিনিকে ঠিক সেইভাবে খুন করবে যেভাবে বুবাই মিনিকে ভয় দেখায়। অতএব সেই খুনের দায় গিয়ে পড়বে বুবাইয়ের ওপর। এক ঢিলে দুই পাখি মরবে। বুবাইয়ের ওপরও তো তার রাগ ছিল। কি আপনি কি সব যাতা বলছেন? শান্ত হন শফিকবাবু, আমি তো একবারও বলছি না যে এরকম ঘটেছে, বরং আমি বলবো এরকম হয়নি। কারণ এই সমাধানটা ধরে নিলে একাধিক জিনিস ব্যাখ্যা করা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না কেন মিঠু এখনো ফিরল না। আমরা বুবাইয়ের মোবাইলের কোনো রহস্যের কিনারা কিন্তু করতে পারছি না। তাহলে আসল ঘটনাটা কি? এখন কাল্টুর জায়গায় মিঠুকে বসিয়ে দিলে আরেকটা সম্ভাবনা তৈরি হয়। ধরা যাক কোনো কারণে মিনির সঙ্গে বুবাইয়ের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, এতটাই যে বুবাই মিনিকে মেরে ফেলার ভয় দেখাতো। একই সঙ্গে সে মিঠুর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছিল। বুবাই তার নিজের একটা মোবাইল মিঠুকে দিয়েছিল, যার মাধ্যমে সে মিঠুর সঙ্গে যোগাযোগ রাখত। বুবাই একদিন মিঠুর কাছে গিয়ে বলল মিনির সঙ্গে সে আর থাকতে পারছে না, সে মিনিকে খুন করে মিঠুকে বিয়ে করবে। বলল বটে, কিন্তু কাজটা করা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ বুবাই সত্যিই মিনিকে ভালোবাসত। কথার খেলাপ করাতে মিঠু বুবাইয়ের ওপর রেগে গিয়েছিল। বুবাইকে কৌশলে বাড়ি থেকে সরিয়ে দিয়ে সে নরেন্দ্রপুরে গিয়ে মিনিকে খুন করলো। তারপর নিজের কাজের বিভৎসতায় ভয় পেয়ে সে এখন গা ঢাকা দিয়ে বসে আছে। তাহলে এটাই কি তাহলে হয়েছে? এই গল্পটা আমি প্রায় বিশ্বাস করতে শুরু করেছিলাম, কারণ এটা দিয়ে মিঠুর অন্তর্ধান এবং রহস্যময় মোবাইল নাম্বার এই দুয়েরই ব্যাখ্যা পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত আরও কয়েকটা ঘটনার ব্যাখ্যা পাচ্ছি না। যেমন বুবাই কেন বেরোবার আগে বাড়িতে মোবাইলটা ফেলে গেল? মিনির পোষা বেড়াল প্যান্থারকে বিষ দিয়ে কে মারল, কেন মারল? সব থেকে বড় কথা, মিনিকে অত বীভৎসভাবে মারা হলো কেন? না, মিঠু মিনিকে মারেনি। তাহলে আসল ব্যাপারটা হলো, আদিত্য একবার সবার মুখের দিকে তাকিয়ে নিল। আসল ব্যাপারটা হলো যে মৃতদেহটা আমরা দেখেছি সেটা মিনির নয়, মিঠুর। আমি এই রকমই একটা কিছু সন্দেহ করেছিলাম। এখন আমি যে গল্পটা বলবো সেটার মধ্যে কিছু কল্পনার মিশেল আছে, কিন্তু আমার বিশ্বাস এর বেশিরভাগটাই সত্যি।
মিনি এবং মিঠু দুজনেই বুবাইকে ভালোবাসত। মিনির ভালোবাসায় প্রচণ্ড হিংস্রতা ছিল, আর মিঠুর ভালোবাসায় ছিল স্নিগ্ধতা। প্রথম যৌবনে বুবাইকে মিনির হিংস্র ভালোবাসা অনেক বেশি আকর্ষণ করেছিল। তারপর যত দিন যেতে লাগলো, বুবাই মিনির কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। মূল সমস্যা, বুবাইয়ের ব্যাপারে মিনি আশ্চর্য রকম পজেসিভ, এবং তার থেকে শুরু হয়েছে তার সন্দেহবাতিক। অর্থাৎ আমার কাছে বুবাইকে মিনি যেভাবে বর্ণনা করেছিল সেটা ছিল আসলে তার নিজের চরিত্রের বর্ণনা। বুবাই যে বলেছিল তার স্ত্রী ঠিক সুস্থ নয়, কথাটা 100% সত্যি। বুবাই যত মিনির কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, ততই সে মিঠুর কাছে আসতে লাগলো। একটা মোবাইল সে মিঠুকে দিল, যেটা দিয়ে সে মিঠুর সঙ্গে যোগাযোগ রাখত। মিঠুর নিজের নম্বর মিনির চেনা, সেটা বুবাইয়ের মোবাইলে দেখলে মিনি অনর্থ করবে। মিনির একটা এনজিও ছিল, সেটার কাজে মিনিকে মাঝে মাঝে বাইরে যেতে হতো। আমার ধারণা মিঠু সেই সময়টা বুবাইয়ের সঙ্গে এসে থাকতো। এই কারণে বুবাইয়ের বেডরুমে মিঠুর চুল পুলিশ খুঁজে পায়, এবং মৃতার চুলের সঙ্গে সেটা মিলে যাওয়ার ফলে মনে করা হয় যে মৃতা অর্পিতা লাহিড়ী। সত্যটা এই যে গত 2-3 বছর মিনি এবং বুবাইয়ের বেডরুম আলাদা ছিল। কাজেই বুবাইয়ের বেডরুমে মিনির চুল পাওয়া সম্ভব ছিল না। উল্টো দিকে মিঠুর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ যে চুল পেয়েছে সেটাও মৃতার চুলের সঙ্গে মিলে গেছে হুবহু। মিঠু এখানে আসতো, অথচ কেউ তাকে দেখতে পেত না। আমার বিশ্বাস মিঠু রাত্রিরের অন্ধকারে আসতো, পাঁচিলের ফাটল দিয়ে ঢুকে পড়ত। ফাটল অবধি পৌঁছানোর আরেকটা রাস্তা আছে, যেখান দিয়ে এলে দারোয়ানের চোখ এড়ানো যায়। পরে একদিন নরেন্দ্রপুরে গিয়ে আমি সেটা আবিষ্কার করেছি। তা যাই হোক, মিনি একদিন জানতে পারলো বুবাইয়ের সঙ্গে মিঠুর একটা অ্যাফেয়ার চলছে। সে ঠিক করলো মিঠুকে খুন করবে, এবং এমনভাবে খুন করবে যাতে পুরো সন্দেহটা বুবাইয়ের ওপর গিয়ে পড়ে। সে প্রথমে কালটুকে বলল যে বুবাই তাকে অ্যাসিড ছুঁড়ে মারবে বলে ভয় দেখাচ্ছে। এরপরে একই গল্প সে আমার কাছে এসেও বলল, যাতে পুলিশ তদন্ত শুরু করলে আমরা দুজনেই বুবাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিই। খুনটা তাকে অ্যাসিড মেরেই করতে হবে, এবং তারপরে বডিটা পোড়াতে হবে, যাতে মৃতার আইডেন্টিটিটা কেউ বুঝতে না পারে। আমি যেদিন নরেন্দ্রপুরের কারখানা দেখতে গেলাম, মিনি তার গল্পটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তার বেড়ালটাকে বিষ খাইয়ে মেরে ফেলল। সম্ভবত বেড়ালটাকে মারবে সে আগেই ঠিক করে রেখেছিল। সেদিন আমি যখন খাবার আগে বুবাইয়ের সঙ্গে বসার ঘরে বসে কথা বলছিলাম, তখন এক ফাঁকে বেরিয়ে গিয়ে মিনি বেড়ালটাকে বিষ খাওয়ায়। এর থেকে বোঝা যায় মিনি মানসিকভাবে সুস্থ ছিল না। আর এদিকে বুবাই আর মিঠুর একটা গোপন আস্তানা ছিল। মিনি কোনোভাবে জানতে পেরেছিল রবিবার সন্ধেবেলা বুবাই মিঠুর সঙ্গে তাদের সেই গোপন মিলনকুঞ্জে দেখা করতে যাবে। মিঠু সেখানে আগেই চলে গিয়েছিল, কারণ 4 তারিখ থেকে সে বাড়ি ফেরেনি। মিনির মনে হলো এটা প্রকৃষ্ট সময়। বুবাই বেরোনোর আগে মিঠু তার মোবাইলটা লুকিয়ে রাখলো, অতএব মোবাইল ছাড়াই বুবাইকে বেরোতে হলো। বুবাই বেরিয়ে যাওয়ার পর মিনি 2টো ফোন করলো। একটা ফোন করে সিকিউরিটিকে সরিয়ে দিল। 2 নম্বর ফোনটা সে মিঠুকে করে বলল বুবাই বন্দুক নিয়ে সুইসাইড করবে বলে ভয় দেখাচ্ছে, আমি সামলাতে পারছি না, তুই তাড়াতাড়ি চলে আয়। মিঠু ভয় পেয়ে মিলনকুঞ্জ থেকে রওনা দিল। বুবাই তখনও সেখানে পৌঁছয়নি। পথে আসতে আসতে সে অনেকবার বুবাইকে ফোন করার চেষ্টা করল। এদিকে বুবাইয়ের ফোন সুইচ অফ। মিনি সেটাকে বন্ধ করে রেখেছে। মিঠু বাড়িতে ঢোকার পরে মিনি তাকে বসার ঘরে নিয়ে গিয়ে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল। বুবাইয়ের বন্দুকটাও সে সঙ্গে রেখেছিল, যদি অ্যাসিডে কাজ না হয় তাহলে বন্দুকটা সে ব্যবহার করবে। পুলিশের ডাক্তার বলছে অ্যাসিডের ফলেই মৃতার মৃত্যু হয়, তাই বন্দুকটার ব্যবহার করতে হয়নি। মিঠুকে খুন করে মিনি চম্পট দিল। এই হলো আমার গল্প। কারো কোনো প্রশ্ন আছে? মিনি লাহিড়ী এখন কোথায়? সেটা তো পুলিশকে খুঁজে বার করতে হবে। মিনির ধারণা পুলিশ তাকে খুঁজবে না, কারণ পুলিশ তো জানে সে মারা গেছে। এই ধারণার ফলে সে অসাবধান হয়ে পড়বে। আমার ধারণা তাকে খুঁজে বার করা খুব একটা শক্ত হবে না। কিন্তু এই মহিলার হাতে তো টাকা পয়সা নেই, তার চলবে কি করে? না না, টাকা পয়সা আছে তো। যে গয়নাগুলো বাঁধা রেখে বুবাই একসময় টাকা ধার করেছিল, সেগুলো তো সবই সে আবার উদ্ধার করে এনেছিল।
বেশিরভাগটাই মিনির কাছে ফিরে গেছে। সেগুলো নিয়েই তো মিনি পালিয়েছে। কয়েকটা গয়না অবশ্য ফেরত যায়নি, সেগুলো বুবাই মিঠুকে গিফট করেছিল। কি অরিজিৎ বাবু, ঠিক বলছি তো? অরিজিৎ লাহিড়ী উত্তর দিল না। আদিত্য বলল, যাক, এবার কিন্তু আমাকে উঠতে হবে। কাল মুম্বাই চলে যাচ্ছি। আজকের দিনটা গিন্নির সঙ্গে না কাটালে বড় অধর্ম হবে। আজ আপনারা শুনলেন লেখক অভিরূপ সরকারের আদিত্য মজুমদার সিরিজের কাহিনী কবরখানা। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠ এনামুল, আদিত্য মজুমদারের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন তৃণাঞ্জনা, সোমক, আকাশ, মলয় ও তমাল। আবহ সায়ন, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।